হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইউনিক ই স্কুলে। আজকে অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের অর্থাৎ বিবিএ ভর্তি পরীক্ষার ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংলিশের কোশ্চেন সলভিং নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি খুব অল্প সময়ের মধ্যে আজকে অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংলিশের কোশ্চেনগুলা প্রত্যেকটা অপশন এক্সপ্লানেশন সহ সলভ করব। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবা এবং তোমাদের যে ফ্রেন্ডসগুলা আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকেও চাইলে তুমি এই ক্লাসটা শেয়ার করতে পারো, যাতে তারা বুঝতে পারবে তাদের কোন কোন কোশ্চেনগুলো হলো বা কোনগুলো হলো না। আহ, এরা ইনশাল্লাহ উপকৃত হবে। সো আমি লেট করবো না, আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করব। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, যদি তোমরা জানো এটা ইংলিশই হয়, নামটা একটু ডিফারেন্ট। আমরা প্রথম কোশ্চেনে যাই। অফকোর্স এটা হচ্ছে সেট 1 নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের যার যার কাছে ভিন্ন সেটও থাকতে পারে, তুমি জাস্ট কোশ্চেনগুলো খেয়াল করবা। চুজ দ্য ওয়ার্ড অর ফ্রেজ, choose the word or phrase a within bracket a b c or d that best completes the sentence. Question 1 to 16 contain 1 mark each. তার মানে এখানে তোমাকে যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত 1 নাম্বার করে, এরপরে নতুন কিছু কোশ্চেন শুরু হবে এবং এগুলো তোমাকে গ্যাপ ফিল ইন করতে হবে। প্রথম কোশ্চেন দেখো, ইভেন দো অনলাইন ক্লাসেস ওয়ার চ্যালেঞ্জিং এট ফার্স্ট, দ্য স্টুডেন্টস ইভেন্চুয়ালি ড্যাশ ওয়েল। কোশ্চেনের ভালো করে বুঝতে হবে। ইভেন তো যদিও অনলাইন ক্লাসেস, আমরা এখন যে ক্লাসটা কন্ডাক্ট করতেছি এটা একটা অনলাইন ক্লাস, ওয়ার চ্যালেঞ্জিং, কি ছিল, খুব চ্যালেঞ্জিং ছিল এট ফার্স্ট, প্রথম দিকে অনলাইন ক্লাসটা প্রথম দিকে চ্যালেঞ্জিং ছিল যদিও, দ্য স্টুডেন্টস ইভেন্চুয়ালি, শিক্ষার্থীরা পরিশেষে বা সর্বোপরি, ইভেন্চুয়ালি, এই ইভেন্চুয়ালি যেই সেন্টেন্সে থাকে এটা একটা ক্লো। যদি কোনো সেন্টেন্সে ইভেন্চুয়ালি থাকে সেটা হচ্ছে তোমার পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের, পাস্ট ইনডেফিনিট টেন্স এর ক্লো। এটা একটা পাস্ট, তোমার পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্লো ইভেন্চুয়ালি। তাছাড়া এটাও যদি কারো বুঝতে সমস্যা হয়, এখানে দেখো তো ইভেন দু দিয়ে দুটা ক্লজ যুক্ত হচ্ছে। তো এখানে প্রথম ক্লজে V2 আছে, এই যে তোমার এই যে ওয়ারটা কি V2, তার মানে অপর ক্লজটাও তোমার V2 করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। তাছাড়া ইভেন্চুয়ালি যেই সেন্টেন্সে থাকে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তোমরা অনেক বই দেখবে এটা পাস্ট সিম্পল টেন্সও বলা হতে পারে। দ্যাট মিনস এই জায়গায় তোমার ভার্বের কোন ফর্ম লাগবে, V2 ফর্ম লাগবে। সো আমরা অপশনের দিকে তাকালে দেখতে পাই এখানে অ্যাডাপ্ট তো হতেই পারে না, এটা হবে না। দেন এটা হচ্ছে কারণ ভার্ব V1 উড অ্যাডাপ্ট, এটা তোমার নিকট ভবিষ্যৎ বোঝায়, সো এটাও হবে না। দেন হচ্ছে হ্যাড অ্যাডাপ্টেড, এখানে তোমার পাস্ট পারফেক্ট টেন্স করা হচ্ছে, এটাও হবে না, আমার লাগবে পাস্ট সিম্পল টেন্স। সো আমার অ্যান্সার হবে এ নাম্বারটা, অ্যাডাপ্টেড। কজ আমি দুইটা এখানে লজিক দিচ্ছি। প্রথম লজিক হচ্ছে ইভেন যদি দুটো ক্লজ যুক্ত হচ্ছে, প্রথম ক্লজে V2 আছে তাই দ্বিতীয় ক্লজে V2 হবে। সেকেন্ড লজিক হচ্ছে ইভেন্চুয়ালি যে সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটা পাস্ট সিম্পল টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দ্যাটস হোয়াই আমার এখানে V2 লাগবে। সো আমার অ্যান্সার হবে এ নাম্বারটা, অ্যাডাপ্টেড। ইয়েস, নেক্সট কোশ্চেন 2 দেখো, দ্য ল্যাপটপ ড্যাশ লাস্ট সেমেস্টার ইজ অলরেডি হ্যাভিং টেকনিক্যাল ইস্যুস। ইস্যুস মানে একটা মনে রাখবা তোমরা আলাদা করে, এটা অনেক সময় আসতে পারে। ইস্যুস মানে প্রবলেমস, এটা সমস্যা বা ডিফেক্টস বোঝাতে ব্যবহৃত হয় এই ওয়ার্ডটা। দ্য ল্যাপটপ ড্যাশ লাস্ট সেমেস্টার ইজ হ্যাভিং ইজ অলরেডি হ্যাভিং টেকনিক্যাল ইস্যুস। আচ্ছা দেখো তো এই সেন্টেন্স একটা ক্লোজ সেট হচ্ছে লাস্ট সেমেস্টার। আমরা জানি লাস্ট প্লাস এনি টাইম, লাস্ট প্লাস টাইম অর্থাৎ লাস্ট প্লাস যে কোনো সময়, সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সেরটা কি তোমার রোজ পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট টেন্স একটা ক্লোজ সেটা হচ্ছে কি লাস্ট প্লাস এনি টাইম, অর্থাৎ তোমার লাস্ট দিয়ে যে কোনো সময়, অর্থাৎ লাস্ট মর্নিং, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট সেঞ্চুরি, লাস্ট ডেকেডস, লাস্ট সেমেস্টার, লাস্ট উইক, যে কোনো সময় থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সকে ডিনোট করে, অর্থাৎ এটা একটা টেন্স মার্কার। সো এই সেন্টেন্সে দেখো লাস্ট সেমেস্টার, এটা তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে যেই তোমার একটা ক্লজ আসবে সেটা একটা কি হতে হবে, পাস্ট টেন্সের ক্লজ হতে হবে, পাস্ট সিম্পল টেন্সের ক্লজ। আমরা অপশনের দিকে তাকালে দেখতে পাই, ফার্স্ট অফ অল হি বট, এটা আমরা পরে আসতেছি, দ্যাট হি বাই, এটা কখনো হতে পারে না, এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে।
যদি কোনো কারণে প্রেজেন্ট টেন্স এটা আমরা নিতে পারতাম, কিন্তু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্ব এস বাই এস যুক্ত করা নেই, সো আমরা এটা আগে থেকেই ক্যান্সেল করতে পারি। দেন হচ্ছে দ্যাট হি হ্যাড বট, এখানে তোমার পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কোনো যৌক্তিকতা নেই, এই জন্য এটাও বাদ যাচ্ছে। সো আমার কাছে অপশন আছে এ এন্ড ডি। আমরা যদি দ্যাট হি বট কে নিই অথবা হি বট, শুধু পার্থক্য কোথায় দেখো তো, এখানে দ্যাট আছে আর এখানে দ্যাট নেই। দেখো এখানে দুইটাই কারেক্ট, এও কারেক্ট বিও ডিও কারেক্ট। তো তোমরা বলবা তার মানে কি ভাইয়া দুইটাই অ্যান্সার হবে? অফকোর্স নট, না দুইটাই অ্যান্সার হবে না। যখন তুমি দেখবা একের অধিক সঠিক উত্তর আছে, তার মধ্যে কোনটা বেস্ট, কোনটা মোস্ট ফর্মাল, ওটাকে আমাকে নিতে হবে। গ্রামাটিক্যালি দুইটাই কারেক্ট, বাট ফর্মাল ইংলিশের ক্ষেত্রে যখন তুমি দ্যাটের ব্যবহার করতে পারবা, দ্যাট আছে, সেটাই হবে তোমার বেস্ট অ্যান্সার। তার মানে এটা ব্যবহার করা যায় কিভাবে? দ্য ল্যাপটপ হি বট, যেটি সে কিনেছিল লাস্ট সেমেস্টার, গত সেমেস্টার, ইজ অলরেডি হ্যাভিং টেকনিক্যাল ইস্যুজ, এটাও কারেক্ট। বাট যখন দ্যাট দিয়ে থাকবে ওটা হচ্ছে মোস্ট ফর্মাল, সো আমার অ্যান্সার হবে এ নাম্বারটা, ডি নাম্বারটা আমি নিতে পারবো না। দেখো তাহলে এখানে কারেক্ট অ্যান্সার আছে, বাট আমি নিতে পারতেছি না, কজ তার থেকে ভালো অ্যান্সার আছে। মানে এখানে দুইটা অ্যান্সার সঠিক, কে বেশি সঠিক, মানে কে বেশি ফর্মাল, এ নাম্বারটা, তাই আমার অ্যান্সার হবে এ নাম্বারটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিছো। তাহলে আমরা পরের কোশ্চেন যাচ্ছি। তো আমার অ্যান্সার কোনটা হবে এখানে? দ্যাট হি বট। আমি আবার বলছি এটাও অ্যান্সার কারেক্ট হয়, বাট দুইটা কারেক্ট থাকলে যেটা বেস্ট অ্যান্সার আমাকে ওটাই কি করতে হবে, চুজ করতে হবে। কোশ্চেন 3 দেখো, neither of the students dash their assignment before the deadline despite multiple reminders। আমি গতকালকে খুব ব্রিফলি কিছু তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম, ওখানের মধ্যে আমি বিফোর আফটারের রুলটা পড়াইছিলাম। অনেক স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করেছে এভাবে যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। দেখো অনেক স্টুডেন্ট এখানে বিফোর দেখে কোশ্চেনটা ভুল করে আসছে, ওই যে বিফোর এন্ড আফটারের রুলটা। বাই দ্য ওয়ে এখানে বিফোর এন্ড আফটারের রুলটা প্রযোজ্য নয়। ওয়াই? কজ বিফোর এবং আফটার তখনই আমরা ওই রুলটা ফলো করব যে এক পাশে তোমার হ্যাড প্লাস বি থ্রি, অপর পাশে বি টু, যখন এটা কনজাংশন হয়। বাট ইন দিস সেন্টেন্স বিফোর ইজ নট আ কনজাংশন। এখানে বিফোর একটা কনজাংশন নয়। কেন? কনজাংশন কখন হয়? যখন দুটো ক্লজকে যুক্ত করে। এখন বিফোর তো দুটো ক্লজকে যুক্ত করে নাই, কজ দেখো তো দ্য ডেডলাইন ডিসপাইট মাল্টিপল রিমাইন্ডার্স, এখানে তোমার ফ্রেজ আছে সবগুলা। দ্য ডেডলাইন ডেসপাইট মাল্টিপল রিমাইন্ডার্স, এখানে কোনো ক্লজ নেই, আই মিন সাবজেক্ট প্লাস ভার্ব নেই। তো এটা দুটো ক্লজকে যুক্ত করতেছে না, তার মানে এটা বিফোর এখানে প্রেপোজিশন। এই বিফোর এখানে কি? এখানে বিফোর একটা প্রেপোজিশন, এটা কনজাংশন নয় যে তুমি বিফোর আফটারের রুলটা কি করবা, এখানে ফলো করবা। তো এখানে এখানে কোন রুলটা যাবে দেখো তো, নিদার অফ দিস স্টুডেন্টস, তুমি অর্থের দিকে একটু তোমাকে খেয়াল করতে হবে। কোন শিক্ষার্থী নয়। আচ্ছা প্রথমত হচ্ছে আমরা জানি এখানে আরেকটা রুল দেখো, নিদার অফ দিয়ে যখন কোন সেন্টেন্স শুরু হয়, ইদার অফ, নিদার অফ, এভরি অফ, এগুলো দিয়ে যখন কোন সেন্টেন্স শুরু হয়, তখন এরপরে নাউন প্লুরাল প্লাস ভার্ব সিঙ্গুলার। আমি আবার বলতেছি, এগুলো দিয়ে যখন কোন সেন্টেন্স শুরু হয়, ইদার অফ, নিদার অফ, এভরি অফ, মেনিয়ে, মেনিয়েন, এগুলোর পরে যখন একটা সেন্টেন্স, এগুলো দিয়ে যখন কোন সেন্টেন্স শুরু হয়, নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। এখন দেখো তো এরপরে স্টুডেন্টস নাউন প্লুরাল আছে, অফকোর্স, দেন আমার ভার্বটা কি লাগবে? সিঙ্গুলার লাগবে। এখন দেখো এখানে সিঙ্গুলার প্লুরাল থেকে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এটা পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। কিভাবে দেখো, neither of the students dash their assignment before the deadline despite multiple reminders। কোন শিক্ষার্থী তাদের তোমার অ্যাসাইনমেন্ট কি করে নাই, সাবমিট করে নাই। সাবমিট করতে আসলে অপশনের দিকে তাকালে প্রত্যেকটা আমরা অপশন দেখতে পাই সাবমিট, সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট, তারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি, তার মানে আগে করেনি। বিফোর দ্য ডেডলাইন, অর্থাৎ ডেডলাইনের পূর্বেও ডেসপাইট মাল্টিপল রিমাইন্ডার্স, তাদেরকে বহুবার রিমাইন্ডার্স দেওয়ার পরেও তারা করেনি, পাস্ট ইন্ডিকেট করে এটাতে। তো দেখো যদিও বা আমরা মনে করি এটা প্রেজেন্টকে, আমরা প্রেজেন্টকে ইন্ডিকেট করতেছে, বাই দ্য ওয়ে কেউ যদি মনে করি এটা প্রেজেন্ট, হ্যাঁ, তাও কিন্তু অ্যান্সার এখানে নেই, কারণ সাবমিট তো হবে না। কজ আমার সাবজেক্ট যে সরি, যেহেতু নিদার অফ দিয়ে কোন সেন্টেন্স শুরু হচ্ছে, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার লাগে, বাট সাবমিট একটা প্লুরাল ভার্ব, সো এটা হচ্ছে না। দেন হচ্ছে ভার্ব সিঙ্গুলার লাগবে, হ্যাড সাবমিটেড, সাবমিটেড, উড সাবমিট। উড সাবমিট কখনো হবে না, কারণ এটা হচ্ছে তোমার নিকট ফিউচার বোঝানোর জন্য ব্যবহৃত হয়। দেন আমার কাছে আছে হ্যাড সাবমিটেড এন্ড সাবমিটেড। তো দেখো এখানে নিদার অফ দ্য স্টুডেন্টস, তোমার এমন কোনো ক্লু নেই যেটা দ্বারা আমি বুঝতে পারি এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে।
এটা পারফেক্ট টেন্স হওয়ার জন্য কোনো ক্লু নেই, এটা হবে পাস্ট সিম্পল টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স। সো আমার আনসার হবে এটাও হবে না, সি নাম্বারটা হবে সাবমিটেড। নিদার অফ দ্য স্টুডেন্টস সাবমিটেড, কেউ সাবমিট করে নাই দ্য অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন ডেসপাইট মাল্টিপল রিমাইন্ডার্স। সো আমার আনসার কোনটা হবে এখানে সাবমিটেড, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্সও বলতে পারো তুমি। কোশ্চেন 4 দেখো, ইট ইজ হাই টাইম স্টুডেন্টস। আমি অসংখ্যবার পড়াইছি এবং বলছি তোমাদেরকে এমন কোনো পরীক্ষা হয় না যেখানে তোমার এই ইট ইজ হাই টাইম, নাও টাইম থেকে কোশ্চেন হয়। আমি দেখি একটু বলে দিই, ইট ইজ টাইম, তারপর হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, it is now time, it is about time, it is about time। এই ফ্রেজগুলো একটু মনে রাখবা। এগুলার ক্ষেত্রে হয় কি, এগুলোর বাংলা অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়, তোমরা এইচএসসি তে পড়ে আসছো। এরপরে দুইটা স্ট্রাকচার ফলো করা যায়, এরপরে হয় তোমার 2 প্লাস ভার্বের বেস ফর্ম করতে হবে, অথবা সাবজেক্ট আসলে সাবজেক্ট প্লাস V2 করতে হবে। আই রিপিট, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এগুলোর বাংলা অর্থ এখনই উপযুক্ত সময়। এগুলার পরে দুইটা স্ট্রাকচার ফলো করা যায়। সাবজেক্টের পরে অফকোর্স এখানে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে তুমি সাবজেক্ট থাকবে না অলওয়েজ। এটার পরে তুমি হয় সরাসরি 2 প্লাস ভার্ব বেস ফর্ম করবা, অথবা সাবজেক্টের পরে ভার্ব V2 করতে হবে। যদি কোনো কারণে সাবজেক্ট চলে আসে, তোমাকে ভার্ব V2 করতেই হবে, ইটস ম্যান্ডেটরি, কারণ সাবজেক্ট চলে আসছে। তো এখন এই কোশ্চেনটা দেখো তো, ইট ইজ হাই টাইম, এরপরে স্টুডেন্টস, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি সাবজেক্ট? তো সাবজেক্ট আসলে তোমাকে বার কি করতে হবে, V2 করতে হবে, আর কোনো ফর্ম করা যাবে না। সো টেক হচ্ছে বারের B1, এটা হবে না। শুড টেক এখানে অক্সিলারি মডেল প্লাস ভার্ব বেস ফর্ম, তাও হবে না। উইল টেক, তাও হবে না। আমার आंसर হবে টুক। আমার आंसर কোনটা হবে? টুক হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিছো। সো আমার आंसर কোনটা হবে? টুক হবে, কারণ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, ইট ইজ অ্যাবাউট টাইমের পরে সরাসরি 2 প্লাস ভার্ব বেস ফর্ম করা যায়, অথবা সাবজেক্ট প্লাস V2 করতে হবে। Next question 5 দেখো, dash they realized their presentation file had been misplaced. They realized, তারা বুঝতে পারছিল, their presentation, তাদের উপস্থাপনা ফাইল, যে উপস্থাপনা যে ফাইলটা ছিল, নথিটা ছিল, had been misplaced, তো ভুল জায়গায় রাখা হয়েছিল। dash that they realize, আমরা তো দেখি এখানে আমরা এই তোমার এই অংশটা তোমার সবার পরিচিত, নো সোনার হ্যাড দিয়ে হয়, যদিও বা এটা তোমার ইনভার্সনের সাথে তুমি মিলাইতে পারো, যদিও বা এটা না মেলালেও তোমাদের বেশিরভাগের ক্ষেত্রে এটা খুব পরিচিত। ইনভার্সনের ক্ষেত্রে হয় কি, নাসমা মিলাইতে হয়। কি মিলাইতে হয়? নাসমা, নেগেটিভ অ্যাডভার্ব, তারপর হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, দেন অ্যাডিশনাল। তো এখানে দেখো, এটা যদি নাও পারো তোমরা খুব ইজিলি মিলাইতে পারবা। নো সোনার হ্যাড দে, এবার রাখতে পারি আপাতত, নো সোনার দে অ্যারাইভ, নো সোনার পরে অক্সিলারি আসে নাই। এই যে তোমার নেগেটিভ অ্যাডভার্ব পরে কি আসা লাগবে? অক্সিলারি আসা লাগবে, কিন্তু এখানে অক্সিলারি নাই, এই জন্য এটা বাদ যাবে। আমরা ডি নাম্বারও একই কারণে বাদ দিতে পারি। দেখো, নো সোনার পরে কি আসে নাই? অক্সিলারি আসে নাই। এই নো সোনার অর্থাৎ তোমার নেগেটিভ অ্যাডভার্বের পরে কি লাগবে? অক্সিলারি লাগবে। দুটো এই কারণে বাদ গেছে। আমার রেস্ট অপশন আছে এ এন্ড সি। এতে দেখো নো সোনার হ্যাড দে, তাহলে দেখো নো সোনার আছে, এরপর অক্সিলারি আছে, নেগেটিভ অ্যাডভার্ব, দেন কি আছে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট এন্ড মেইন ভার্ব। দেখো নাজমা, নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অ্যাডিশনাল, নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এট দ্য কনফারেন্স ভেন্যু দেন, এখানে দেন আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সিটি দেখি, এটা আগে থেকে বাদ গেছে, নো সোনার হ্যাড, তাও ঠিক আছে, নেগেটিভ অ্যাডভার্ব এন, তারপর হচ্ছে অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, এট দ্য কনফারেন্স ভেন্যু দেন। এখানে এই দেনটা হবে না, THEN হয় না। এই যে তোমার নো সোনার হ্যাড, স্কেয়ারসলি হ্যাড, রেয়ারলি হ্যাড, বেয়ারলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই তোমার ফ্রেজগুলোর ক্ষেত্রে নো সোনার হ্যাডের পরে বসে দেন, স্কেয়ারসলি হ্যাড, রেয়ারলি হ্যাড, বেয়ারলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই চারটার ক্ষেত্রে বসে বিফোর অথবা ওয়েন। সো এখানে এই যে নো সোনার হ্যাডের পরে দেন লাগবে, THAN, এটা একটা কনজাংশন, বাট এটা একটা অ্যাডভার্ব। সো আমার সিটা বাদ যাচ্ছে, আমার অ্যান্সার হবে এ নাম্বারটা। আর কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে সরাসরি আস্ক করতে পারো। হ্যাঁ, তোমরা অনেক অ্যান্সার করতেছো, গুড। আমরা তাহলে পরের কোশ্চেন যাচ্ছি, এটা আমার অ্যান্সার এ নাম্বারটা হবে। কোশ্চেন 6 দেখো, ইফ ইউ হ্যাড ইটেন আ গুড ব্রেকফাস্ট ইউ ড্যাশ সো হাংরি নাও। এটা দেখো, এদিকে তোমার কি আছে, ইউ হ্যাড ইটেন আ গুড ব্রেকফাস্ট,
এটা তুমি কিন্তু ট্রেডিশনাল যে আমাদের কন্ডিশনাল যে রুলগুলো আছে সেই দিক থেকেও তুমি ইজিলি পূরণ করতে পারো। অন্য কথা হচ্ছে এটার অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন হচ্ছে এটা একটা তোমার মিক্সড কন্ডিশনাল। এটার নাম কি বললাম? মিক্সড কন্ডিশনাল। মিক্সড কন্ডিশনাল কি? মিক্সড কন্ডিশনাল হচ্ছে GIONAL, এটা হচ্ছে একটা মিক্সড কন্ডিশনাল। মিক্সড কন্ডিশনাল হচ্ছে এই আগের অংশে তোমার পাস্ট পারফেক্ট টেন্স থাকে, আগের অংশে পাস্ট পারফেক্ট কমা এই পাশে তোমার কোন টেন্স হয়, এদিকে প্রেজেন্ট বোঝায়। কি বোঝায়? প্রেজেন্ট অথবা ফিউচার, প্রেজেন্ট অথবা ফিউচার। আমি আবার বলছি এটা একটা মিক্সড কন্ডিশনাল। তোমরা কিন্তু ট্রেডিশনাল কন্ডিশনাল থেকেও কিন্তু এটা অ্যান্সার করতে পারো, বাট এটা হচ্ছে একটা মিক্সড কন্ডিশনাল। মিক্সড কন্ডিশনালে কি বলা হয়? যখন আগের অংশে পাস্ট পারফেক্ট থাকে, পরের অংশে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স দিয়েও করা যায়। তাহলে আগের কথাটার বর্তমান ফলাফল বা পরিণতি বোঝায়। এই কোশ্চেনটা এরকম থেকে হয়, দেখো ইফ ইউ হ্যাড ইটেন, এখানে তোমরা বলবো অনেকে থার্ড কন্ডিশনাল, কিন্তু তোমরা এদিকে চিন্তা করলে অ্যান্সার পেয়ে যাবা। কিভাবে? দেখো থার্ড কন্ডিশনাল হলে ওই পাশে কি লাগবে? could would might প্লাস have প্লাস V3। তো এখানে দেখো তো could would might কোথায় আসে? এইটা তো, এটা তো নেই, এটাতেও নেই, এটাতে would আছে আর এটাতে wouldn't আছে, তো দুটাই তো would আছে। এবার বারো have প্লাস V3 লাগবে না? একটাতেও কিন্তু have নেই, তো তার মানে কি এখানে অ্যান্সার নেই? আছে অফকোর্স। সো দেন হচ্ছে এখানে একটা আছে wouldn't be, একটা আছে would be, তাহলে কোনটা অর্থের সাথে যায়? খেয়াল করে দেখো, ইফ ইউ হ্যাড ইটেন আ গুড ব্রেকফাস্ট, তুমি যদি একটা ভালো ব্রেকফাস্ট করতা, ইউ ড্যাশ সো হাংরি নাও, তোমার এখন ক্ষুধার্ত হওয়া লাগতো না ক্ষুধার্ত হতে না? যদি তুমি ব্রেকফাস্ট করতে, ক্ষুধার্ত হতে নাকি হতে না? নিশ্চয়ই ব্রেকফাস্ট করলে তুমি হতে না, তাহলে এখানে তোমার এই নেগেটিভ সেন্সটা লাগবে, অ্যাফার্মেটিভ সেন্স হবে না। আমার অ্যান্সার কোনটা হবে? উডন্ট বি। ইউ উডন্ট বি সো হাংরি নাও। যদি তুমি সকালে, অর্থাৎ সকালের নাস্তাটা ভালো মতো করতা, তোমার এখন ক্ষুধার্ত হওয়া লাগতো না, তুমি ক্ষুধার্ত হতে না, তুমি ক্ষুধার্ত হতে। এটা অ্যান্সার হচ্ছে না। ভালো ব্রেকফাস্ট করলে ক্ষুধার্ত হবা না, কিন্তু হতে হলে তোমার তোমার অর্থটা বিকৃত হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমার অ্যান্সার এটা হবে না। আমার অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা, উডন্ট বি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মিক্সড কন্ডিশনাল থেকে করা হয়েছে, বাট তুমি যাকে আমাদের যে ট্রেডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স সেদিকে থার্ড কন্ডিশনাল মিলালে কিন্তু কিছু তুমি অ্যান্সার পেয়ে যাবা। সো আমার অ্যান্সার কোনটা হবে? নাম্বারটা। নেক্সট কোশ্চেন 7 দেখো, ড্যাশ অফ দ্য ডোনার্স ওয়াজ উইলিং টু ইনক্রিজ দেয়ার ডোনেশনস অ্যান্ড চ্যারিটি ওয়েন্ট ব্রোক। কোশ্চেনটা একটু তোমার টেকনিক্যাল করা হয়েছে। দেখো তোমাকে অর্থ বুঝতে হবে এখানে। ড্যাশ অফ দ্য ডোনার্স অর্থাৎ দাতা যারা দান দিবে, দান করবে, ওয়াজ উইলিং, তারা কি ছিল? ডোনার্সটা কি ছিল? উইলিং ছিল। মানে উইলিং মানে হচ্ছে ইচ্ছুক, টু ইনক্রিজ বৃদ্ধি করতে, দেয়ার ডোনেশনস তাদের দান এন্ড চ্যারিটি, এবং চ্যারিটি মানে হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান, অর্থাৎ তোমার যেগুলো সেবামূলক যে প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ওয়েন্ট ব্রোক মানে হচ্ছে কি জানো? দেউলিয়া হয়েছিল, ওয়েন্ট ব্রোক মানে কি? দেউলিয়া হয়ে যাওয়া, অর্থাৎ অর্থ সংকটে পড়ে যাওয়া। আচ্ছা দেখো তো, তুমি যে অর্থ করে এখানে ইচ বোথ ম্যানি, ইচ মানে প্রত্যেকে, বোথ মানে উভয়ে, ম্যানি মানে সবাই বা অনেকেই। এখন এই তিনটা অর্থ যদি তুমি এখানে প্লেস করো, বসাও, অর্থটা সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। হাউ? দেখো আমি যদি ইচ বসাই, ইচ অফ দ্য ডোনার্স, প্রত্যেকজন তোমার দাতা, ওয়াজ উইলিং ইচ্ছুক ছিল, টু ইনক্রিজ বৃদ্ধি করতে, দেয়ার ডোনেশনস তাদের দান, এন্ড এবং চ্যারিটি দাতব্য প্রতিষ্ঠান, ওয়েন্ট ব্রোক দেউলিয়া হয়ে গিয়েছিল। দেখো প্রত্যেকজন দাতা যদি তারা তাদের ডোনেশনস বৃদ্ধি করে, তাহলে প্রতিষ্ঠান তো তোমার চ্যারিটি যে ওয়েন্ট ব্রোক দেউলিয়া হওয়ার কথা না। তারা যদি তাদের দান বৃদ্ধি করে, তারা তাদের ডোনেশনস যদি বৃদ্ধি করে দেয়, সো এটা তো আর দেউলিয়া হওয়ার কথা নয়। সো অর্থের সাথে যাচ্ছে না মোটেও। এটা যেহেতু যাচ্ছে না, সেই অর্থে বোধও যাবে না। মানে দুজনের কথা বলা হচ্ছে, দুজন দাতা যদি তাদের টাকা বৃদ্ধি করতো, তাদের চাঁদা বৃদ্ধি করতো, তাহলে প্রতিষ্ঠানকে আর দেউলিয়া হওয়া লাগতো না। এখানে বলা হয়েছে প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে, ওই যে এন্ড চ্যারিটি ওয়েন্ট ব্রোক, দেউলিয়া হয়ে গেছে। সো এটাও হবে না, মেনিও তো হচ্ছে না, কারণ অনেক মানুষজন যদি টাকা দিত, প্রতিষ্ঠান দেউলিয়া হওয়া লাগতো না। আমার অ্যান্সার হবে নান। কিভাবে? নান অফ দ্য ডোনার্স, কোন ডোনার্সই না, কি করা? ওয়াজ উইলিং, কোন ডোনার্সই ইচ্ছুক ছিল না, মানে কোন ডোনার্সই ইচ্ছুক ছিল না কি করতে? টু ইনক্রিজ বৃদ্ধি করতে, দেয়ার ডোনেশনস তাদের দান বৃদ্ধি করতে চায়নি, কেউ ইচ্ছা করে নাই। এই কারণে এই প্রতিষ্ঠান কি হয়ে গেছে?
দেউলিয়া হয়ে গেছে। সো আমার অ্যান্সার কোনটা হবে? নান হবে। ওকে, আমরা পরে কোশ্চেন যাচ্ছি। সো আমার অ্যান্সার কোনটা হবে? নান হবে। এটা জাস্ট অর্থের উপর একটু তোমাকে ভাবতে হবে। কোশ্চেন 8 দেখো, ডিড ইউ হিয়ার হোয়াট মাই বস ড্যাশ অ্যাবাউট হিজ বস। দেখো, ডিড ইউ হিয়ার, তুমি কি শুনেছো, হোয়াট মাই বস, আমার বস, ড্যাশ অ্যাবাউট হিজ বস। এখানে গ্যাপের পর একটা প্রেপোজিশন তোমাকে ভালো করে খেয়াল করতে হবে। কিভাবে? দেখো, এখানে যে অপশনস গুলো দেওয়া আছে, এই অপশন দেখো, টোল। আমরা জানি টেল এবং সে, এখানে টেল আছে, সে আছে। টেল, TEL, টেল এন্ড সে। আমি কিন্তু এগুলো রেকর্ড ক্লাসে খুব ভালো করে পড়াইছি তোমাদেরকে, আমাদের সাথে পেইড বেসে যারা যুক্ত ছিলে। দেখো, টেল এর পরে অবজেক্ট আসে, টেল এর পরে কি আসতে হয়? অবজেক্ট, কিন্তু সে এর পরে অবজেক্ট আসে না। টেল এর পরে অবজেক্ট আসে, কিন্তু সে এর পরে কি আসে না? অবজেক্ট আসে না। একটু খেয়াল করতে হবে। তাহলে দেখো, এখানে তো অবজেক্ট নেই, একটা প্রেপোজিশন আছে। তো সে এর পরে কি আসবে? হয় প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব, হয় প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব। আই রিপিট, টেল এর পরে একটা অবজেক্ট আসা লাগে। টেল থেকে টোল্ড হইতে পারে, টেলিং হইতে পারে, টেলস হতে পারে, সে থেকে সেইড হইতে পারে, সেইং হতে পারে। এটার পরে অবজেক্ট আসে না, আসে কি? হয় একটা প্রেপোজিশন অথবা একটা অ্যাডভার্ব। এখন দেখো তো, এই যে গ্যাপের পর একটা প্রেপোজিশন দেওয়া আছে, দ্যাট মিন্স এখানে তোমার টেল হতে পারবে না। আমি তাহলে কোনটাকে বাদ দিতে পারি? টোল্ড বাদ দিতে পারি। দেন নান, এটা পরে আসতেছি আমরা। আচ্ছা দেখো তো, এখানে আমি সি নাম্বার অপশনটা বাদ দিতে চাচ্ছি। কিভাবে? দেখো, ডিড ইউ হিয়ার, তুমি কি শুনেছো, হোয়াট মাই বস রিকোয়েস্টেড অ্যাবাউট হিজ বস, আমার বস তার বসকে কি রিকোয়েস্ট করেছিল? না, রিকোয়েস্টেডটা অর্থের সাথে ম্যাচ হচ্ছে না, দ্যাটস এটা বাদ যাবে। দেন আছে তোমার সেইড। হ্যাঁ, ডিড ইউ হিয়ার, তুমি কি শুনেছো, হোয়াট মাই বস সেইড অ্যাবাউট হিজ বস, আমার বস তার বস সম্পর্কে কি বলেছে। সো আমার অ্যান্সার কোনটা হবে? বলেছিল, সেইড। এখানে নাউনটা অ্যান্সার হবে না, আমার অ্যান্সার হবে বি নাম্বারটা, সেইড। কারণ আমরা জানি সেইড হচ্ছে, সেইডের পরে অবজেক্ট আসে না, হয় প্রেপোজিশন অথবা কি আসবে? অ্যাডভার্ব আসবে। সেদিক থেকেও গ্রামাটিক্যালি এটা কারেক্ট, মিনিংফুল এর দিক থেকেও এটা কি কারেক্ট। সো আমার অ্যান্সার হবে সেইড। কোশ্চেন 9 দেখো, দ্য রেইন অ্যান্ড দ্য হাই ওয়াইন্ডস দে নেভার ওয়েন্ট ক্যাম্পিং। এই কোশ্চেনটা অনেক জায়গায় ভুল ভাবে দেওয়া আছে। আমি আমার থিঙ্কিং থেকে বলি, এটা এই কোশ্চেনটা আমি যতগুলো দেখছি সবগুলো ভুল দেখছি আমি। কারণ হচ্ছে দেখো, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, তোমাকে একটু অপশনগুলোর যে কোন কাজের জন্য ব্যবহৃত হয় সেটা একটু খেয়াল করতে হবে। দেখো, প্রথমে বলা হচ্ছে দ্য রেইন অ্যান্ড দ্য হাই ওয়াইন্ডস। প্রথম হচ্ছে এটা একটা ফ্রেজ, এটা কি? ফ্রেজ, PHRAS, ফ্রেজ। তো ফ্রেজের ক্ষেত্রে কখনো বিকজ বসে না, কারণ আমরা জানি বিকজ এর পরে বসে ক্লজ, আর বিকজ অফ এর পরে ফ্রেজ। দেখো, বিকজ, CAUS, বিকজ, আর বিকজ অফ আমরা জানি বিকজ এর পরে বসে ক্লজ, আর বিকজ এর অফ এর পরে বসে ফ্রেজ। তাহলে দেখো, এই যে বিকজ, এটা তো এখানে কখনো হওয়ার কথা নয়, কারণ এখানে ক্লজ নেই, সাবজেক্ট প্লাস ভার্ব নেই, এখানে আছে ফ্রেজ। সো আমরা এটা আগে থেকে বাদ দিব। এরপর ডেসপাইট একটু পরে আসে, ডিউটি একটু পরে আসে, হাউএভার। এটা কখনোই হবে না। হাউএভার বসে তোমার দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য, দুটো সেন্টেন্সকে যুক্ত করে হাউএভার দুটো সেন্টেন্সকে যুক্ত করে। আনফরচুনেটলি এখানে দুটো সেন্টেন্স নেই, দুটো ক্লজ আছে। সো হাউএভারটা হচ্ছে না, আর অর্থের সাথে ম্যাচ করে না হাউএভার দিলে। সো আমরা দুটো অপশন বাদ দিছি, আমার কাছে রেস্ট অপশন আছে দুইটা, বি এন্ড সি, ডেসপাইট, ডিউ টু। এখানে তোমরা দেখবা অনেক জায়গায় ডেসপাইটটাকে অ্যান্সার করছে, বাট আমি বলবো ডেসপাইট অ্যান্সার হবে না। কারণ হচ্ছে ডেসপাইট এর বাংলা অর্থ সত্ত্বেও, খেয়াল করো একটু সবাই, এটা বাংলা অর্থ সত্ত্বেও, এবং ডেসপাইট এবং ইনস্পাইট অফ, be attentive everyone, despite অথবা ইনস্পাইট অফ, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এর পরে একটা ফ্রেজ বসে এন্ড পর একটা ক্লজ বসবে। ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এর পরে একটা কি বসবে? একটা ফ্রেজ বসবে। এই দুটার পরে একটা ফ্রেজ বসবে, এরপরটা কি বসবে? ক্লজ বসবে। এখন আরেকটা কথা হচ্ছে, এই দুইটা, এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, এটা যদি মাইনাস হয় এটা হবে প্লাস। এখানে প্লাস মাইনাসের মানে হচ্ছে একটা অপরটার বিপরীতমুখী হবে। মানে এরকম সত্ত্বেও ওরকম হয় নাই, এরকম হওয়া সত্ত্বেও এরকম হয়েছে, একটা অপরটার বিপরীতমুখী, কন্ট্রাডিক্টরি বোঝাবে। বাট এই কোশ্চেনে দেখো, দ্য রেইন অ্যান্ড দ্য ওয়াইন্ডস, হাই ওয়াইন্ডস, বৃষ্টি এবং প্রবল বাতাস, দে নেভার ওয়েন্ট ক্যাম্পিং, তারা কখনো ক্যাম্পিং এ যায়নি। প্রবল বাতাস হওয়ার সত্ত্বেও তারা
আমরা যদি ডেসপাইটটাকে অ্যান্সার করি এখানে, তখন অর্থটা কিরকম দাঁড়ায় দেখো, ডেসপাইট দ্য রেইন অ্যান্ড হাই ওয়াইন্ডস, বৃষ্টি এবং প্রবল বাতাস হওয়া সত্ত্বেও, দে নেভার ওয়েন্ট ক্যাম্পিং, তারা কখনো ক্যাম্পিং এ যায় নাই। তো প্রবল বাতাস হওয়া সত্ত্বেও ক্যাম্পিং এ যায় নাই, এটা তো একটা পজিটিভ হয়ে যাচ্ছে। প্রবল বাতাস হওয়া আর ক্যাম্পিং এ না যাওয়া, এটা হচ্ছে সমমুখী। যদি এমন হতো প্রবল বাতাস হওয়া সত্ত্বেও তারা ক্যাম্পিং এ গিয়েছিল, তখন তারা বিপরীতমুখী হয়ে যাচ্ছে। যেহেতু প্রবল বাতাস এবং অনেক বৃষ্টি, ক্যাম্পিং এ যাওয়াটা কিন্তু কন্ট্রাডিক্টরি, কারণ প্রবল বাতাস এবং বৃষ্টি হওয়ার সাথে ক্যাম্পিং এ যাওয়াটা বিপরীতমুখী কেন? এরকম ওয়েদারে কেউ ক্যাম্পিং এ যাবে না, তারা যায় নাই, সমমুখী হয়ে যাচ্ছে। তার মানে এখানে তোমার কি বসবে না, ডেসপাইট বসবে না। আমার অ্যান্সার কোনটা হবে? ডিউ টু। এখানে অ্যান্সার কি হবে? ডিউ টু। ডিউ টু, তোমার একটু ভালো করে নোট করে রাখবে এটা। ডিউ টু বোঝায় কারণে অর্থে, কি অর্থে? কারণে। কারণে, তাহলে কিভাবে? ডিউ টু রেইন অ্যান্ড দ্য হাই ওয়াইন্ডস, বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে, দে নেভার ওয়েন্ট ক্যাম্পিং, তারা কখনোই ক্যাম্পিং এ যায়নি। তাহলে এটা একদম পারফেক্ট অর্থ দেয় এবং অর্থের সাথে ম্যাচ করে। সো আমি বলবো অ্যান্সার কোনটা হবে? ডিউ টু হবে। ডেসপাইটটা তোমার গ্রামারের সাথে কিন্তু মিলে, কিন্তু অর্থের সাথে মিলে না, দ্যাটস ওয়াই আমরা ডেসপাইটকে দিব না। আমার অ্যান্সার কোনটা হবে? ডিউ টু হবে। এখানে আমি অনেক এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। অনেক আমরা ট্রেডিশনাল গ্রামারের দিক থেকে ডিউ টুটা সাধারণত সেন্টেন্সের শুরুতে বসতে পারে না, কিন্তু মডার্ন গ্রামারে ডিউটি সেন্টেন্সের শুরুতে, মাঝখানে, যে কোনো একটা পজিশনে বসতে পারে। সো অ্যান্সার কোনটা হবে? ডিউ টু হবে। ইয়েস, ডিউ টু। Next, question 10 দেখো, I arrived over an hour late to the office and everyone was walking. Actually, they dashed for over 2 hours on the new project and I felt really guilty. অনেক বড় একটা কোশ্চেন দেওয়া হয়েছে, তোমরা দেখে অনেকে ঘাবড়ে যাবা, কোনো প্রয়োজন নেই। কারণ তোমরা দেখবা অনেক কোশ্চেন অনেক বড় দেওয়া হয়, কিন্তু তার গ্রামার ফ্যাক্টসটা খুব সিম্পল। এখানেও সেম কাজটা। I arrived, আমি পৌঁছাইছিলাম, over an hour late, 1 ঘন্টারও বেশি দেরি করে পৌঁছাইছিলাম। কোথায়? টু দ্য অফিস, অফিসে। এন্ড এবং এভরিওয়ান ওয়াজ ওয়াকিং, সবাই কাজ করতেছিল। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে দে ড্যাশ ফর ওভার 2 আওয়ার্স অন দ্য নিউ প্রজেক্ট। দে ড্যাশ, এখানে ওয়ার্কের কথা বলা হচ্ছে, আমরা বলতে তারা কাজ করতেছিল ওভার 2 আওয়ার্স, 2 ঘন্টার বেশি ধরে, অন দ্য নিউ প্রজেক্ট, নতুন প্রকল্প নিয়ে। অ্যান্ড আই ফেল্ট গিলটি, এবং আমি লেটে যাওয়ার কারণে আমি নিজেকে অপরাধ বোধ করলাম। এখানে আমাদের ক্লোটা হচ্ছে ফর ওভার 2 আওয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লো। দেখো, সিন্স এবং ফর খুবই গুরুত্বপূর্ণ ক্লো, আমি অসংখ্যবার পড়াইছি। সিন্স এবং ফর এর পর সময়, এটার পরেও সময়। এখানে সময়ের পার্থক্য আছে, যদিও ফর এর পরে বসে সংখ্যা প্লাস সময়, সিন্স এর পরে বসে সময়ের শুরু দেওয়া থাকে, শেষ দেওয়া থাকে না। আমার প্রশ্নটা এই জায়গায় নয়, আমার কথা হচ্ছে এই জায়গায় যে সিন্স এবং ফর এরা সাধারণত পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, পারফেক্ট টেন্সে বসে। সাধারণত এটা কোন টেন্সে বসে, অর্থাৎ সিন্স এবং ফর এর পরে যে সময় আসে, এটা সাধারণত পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। তো দেখো এখানে ফর ওভার 2 আওয়ার্স, ফর ওভার 2 আওয়ার্স, ফর এর পরে সংখ্যা প্লাস সময় আছে, এটা পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, এটাও হবে না। এটা পাস্ট টেন্স দেওয়া আছে, সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, তাও হবে না। ওয়াজ ওয়ার্কিং পাস্ট কন্টিনিউয়াস, এটাও আমাদের সাথে যাচ্ছে না। আমার অ্যান্সার কোনটা হবে? হ্যাড বিন ওয়ার্কিং। কেন পারফেক্ট টেন্সে বসবে? কারণ এখানে ফর এর পরে একটা সময় দেওয়া আছে, অথবা সিন্স এর পরে সময় দেওয়া থাকলে ওটা পারফেক্ট টেন্সের ক্লু হতো। আমি এই সেন্টেন্স, এই কোশ্চেনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ক্লু মনে করতেছি এটা, ফর এর পরে সময় দেওয়া আছে, যেটা পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। দ্যাটস ওয়াই আমার অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা হবে, হ্যাড বিন ওয়ার্কিং। ওকে, নেক্সট কোশ্চেন 11 দেখো, দ্য ওয়ার্ড প্রেরোগেটিভ মিনস, এটা একটা সিনোনিম চাওয়া হচ্ছে, তোমার ভোকাবুলারি থেকে করা হয়েছে। প্রেরোগেটিভ মানে কি? প্রেরোগেটিভের মিনিংটা হচ্ছে তোমার বিশেষ বিশেষ সুবিধা বা বিশেষ অধিকার, বিশেষ সুবিধা বা অধিকার, বিশেষ সুবিধা বা অধিকার, প্রেরোগেটিভ। এটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে কি? বিশেষ সুবিধা বা অধিকার। সো আমরা দেখি ডিপ্লোম্যাটিক ডকুমেন্ট, একটি কূটনৈতিক দলিল বা নথি, না, বিশেষ সুবিধার সাথে কূটনৈতিক দলিলের সাথে যাচ্ছে না। আমি বিটা একটু পরে আসতেছি। সিনেমা দেখো, দ্য অ্যাবিলিটি টু মেক ফাইন্যান্সিয়াল সাকসেস,
তোমার প্রেরোগেটিভের সাথে বিশেষ সুবিধা অধিকারের সাথে অ্যাবিলিটি টু মেক ফাইন্যান্সিয়াল সাকসেস, অর্থাৎ অর্থনৈতিক সফলতা তৈরি করার সক্ষমতার সাথে কোনো আমরা যোগসূত্র পাচ্ছি না। অপশন ডি অ্যান ইনডিরেক্ট সাজেশন ফর অ্যান ইন্ডিভিজুয়াল, একটি পরোক্ষ পরামর্শ ফর অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির জন্য। অফকোর্স ইউ নো ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিকে বোঝায়, একজন ব্যক্তির জন্য পরোক্ষ পরামর্শ যেটা বিশেষ সুবিধা বা অধিকার সাথে যায় না, আমার অ্যান্সার হবে বি নাম্বারটা। অ্যান এক্সক্লুসিভ রাইট, একটি বিশেষ অধিকার অর প্রিভিলেজ অথবা সুবিধা, বিশেষ সুবিধা বা অধিকার যেটা সেটা হচ্ছে কি প্রেরোগেটিভ। প্রেরোগেটিভ অ্যান্সার হবে তোমার এক্সক্লুসিভ রাইট অর প্রিভিলেজ, সিনোনিম থেকে করা হয়েছে, জাস্ট ওয়ার্ডের মিনিং চাওয়া হচ্ছে। সো আমার অ্যান্সার করবে বি নাম্বারটা। পরে কোশ্চেন 12 দেখো, আ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ অফ somebody is a formal composition, একটি তোমার প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক রচনা অর স্পিচ অথবা বক্তব্য এক্সপ্রেসিং যেটি প্রকাশ করে হাই প্রেজ অফ সামবডি, এটা হচ্ছে তোমার ক্লু। হাই প্রেজ অফ সামবডি, যখন কোনটা রচনা বা কোনটা বক্তব্যে তুমি কোন একজনকে অনেক বেশি প্রশংসায় ভাসিয়ে দেবা, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবা কোন একজনকে নিয়ে, সেটাকে কি বলা হয়? এটা একটা তোমার ইংলিশ লিটারেচার একটা টার্ম, এটাকে বলা হয় ইউলজি, অর্থাৎ প্রশংসাগীতি। এটা কি বলবো? প্রশংসাগীতি, এটাকে বলা হয় ইউলজি, প্রশংসাগীত। আর ডিফ্লেশন, এটা হচ্ছে তোমার একটা অর্থনৈতিক টার্ম, অর্থাৎ তোমার ইকোনমিক্স এর একটা টার্ম। ডিফ্লেশন মানে তোমরা অবশ্যই জানো সংকোচন, অর্থাৎ তোমার অর্থের সংকোচন, অর্থাৎ ইনফ্লেশনের অর্থের সংকোচন, ইনফ্লেশনের অ্যান্টোনিম। দেন স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে তোমার অর্থনীতির একটা টার্ম, এটাও যেটা অর্থের সংকোচনও হয় না, অর্থের তোমার স্ফীতিও হয় না, অর্থাৎ ইনফ্লেশনও না ডিফ্লেশনও না, একটা স্থবির অবস্থা, মাঝামাঝি একটা অবস্থা, এটাও হচ্ছে না, তাহলে এটা তো অর্থনৈতিক টার্ম না। দেন হচ্ছে তোমার স্ট্যাগনেশন হচ্ছে স্থবিরতা, এটাও যাচ্ছে না। সো আমার অ্যান্সার কোনটা হবে? ইওলজি হবে। যেটা প্রশংসাগীত সেটাই হচ্ছে তোমার কেউজনকে নিয়ে রচনায় বা তার বক্তব্যে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাওয়া, আনসার হবে ইউলজি। পরের কোশ্চেন দেখি 13, দ্য ওয়ার্ড রেজিসাইড মিন্স, রেজিসাইড মানে রাজহত্যা। রেজিসাইড মানে কি? রাজহত্যা। রাজহত্যা মানে হচ্ছে তোমার রাজা বা রানীকে হত্যা করা, রাজা বা রানীকে হত্যা করা, স্পেসিফিক। এটা তুমি কেউ যখন রাজা বা রানীকে হত্যা করে, এই কাজের নাম হচ্ছে রেজিসাইড। তাহলে কোনটা হবে? এলিমিনেশন অফ রেশাল গ্রুপ, অর্থাৎ তোমার রেশাল হচ্ছে তোমার জাতিগত কোন জাতিগত গ্রুপকে কি করে দেওয়া? এলিমিনেট করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া না। কিলিং সামওয়ান, কেউ একজনকে হত্যা করা, অফ আ রয়্যাল ফ্যামিলি, অর্থাৎ রাজকীয় পরিবারের বা রাজ পরিবারের কোনো যে কেউকে হত্যা করা না, আমি বলছি রাজা রানীকে হত্যা করা, রাজ পরিবারের যে কোনো একজনকে হত্যা করলে হবে না, সেটা বাদ যাচ্ছে। দ্য মার্ডার অফ ওয়ান্স ব্রাদার, কেউ একজনের ভাইয়ের হত্যাকারী, তাও হবে না। আমার অ্যান্সার হবে সি নাম্বারটা। দ্য অ্যাক্ট অফ কিলিং কিং অর কুইন, রাজা বা রানীকে হত্যা করাকে ইংরেজিতে বলে রেজিসাইড। রাজ পরিবারের কেউ একজনকে হত্যা করলে হবে না, রাজা বা রানীকে স্পেসিফিকলি বলতে হবে। তো আমার অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা। নেক্সট কোশ্চেন 14 দেখো, আর ডিকটাম রেফার্স টু। ডিকটাম হচ্ছে একটি তোমার ফ্যাক্টস বা একটি ট্রু স্টেটমেন্ট, একটি সত্য দলিল বা নথি, সত্য দলিল বা নথি, এটাকে বলা হয় কি? ডিকটাম। রেফার্স টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থনৈতিক কোনো বিবৃতি না। আর লিস্ট অফ প্রেসিডেন্স বলতে এখানে তোমার বোঝানো হচ্ছে অগ্রাধিকারের কোনো লিস্ট, তাও না। আ ফিলিং অফ হেট্রেড, কোনো ঘৃণার অনুভূতি, তাও হচ্ছে না। দেন হচ্ছে আ ট্রু স্টেটমেন্ট, ইস আমার অ্যান্সার হবে এটা আ ট্রু স্টেটমেন্ট, একটি সত্য বিবৃতি। যে কোনো কিছু নিয়ে যখন একটা সত্য বিবৃতি দেওয়া হবে, একটা স্টেটমেন্ট দেওয়া হবে, এটা কি বলে? আর ডিকটাম। আমার অ্যান্সার কোনটা হবে? ট্রু স্টেটমেন্ট। Question 15 দেখো, the word shrug indicating doubt or indifference is associated with, খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন, এটাও তোমার ভোকাবুলারির সাথে রিলেটেড। shrug মানে কি? shrug মানে হচ্ছে তোমার কাঁধ ঝাঁকুনি দেওয়া, কাঁধ ঝাঁকানো। শ্রাগ মানে কি? কাঁধ ঝাঁকানো। ওই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা যারা ফুটবল এর বিভিন্ন আমরা খেলা উপভোগ করি, ফুটবল ম্যাচ যারা উপভোগ করি, তারা দেখেই যখন কেউ জনকে কার্ড দেখানো হয়, ইয়েলো কার্ড আর রেড কার্ড, তারা খুব আশ্চর্য হয়ে দেখায়, হোয়াটস দিস,
মানে এটা কি হলো আমার সাথে, মানে সেটাকে কি করতেছে, অগ্রাহ্য করতেছে। তো এক্ষেত্রে এভাবে একটা তোমরা খাত তুলে খেয়াল করছো, এটাকে বলা হয় কাঁধ ঝাঁকুনি দেওয়া। এটা কি, সেটা হচ্ছে শ্রাগ। এটা কোনটা বুঝে, তাহলে এটা কি মাথার সাথে রিলেটেড? হেড না, হেড ঝাঁকুনি দেওয়া না। ফোরহেড কপাল, এটা মানে কি কপাল, তো কপালের সাথে এটা রিলেটেড না। দেন এটাও হচ্ছে না। ফেস, এটা চেহারার সাথে রিলেটেড না। আমার অ্যান্সার হবে শোল্ডার। শোল্ডার মানে কি কাঁধ, শোল্ডার মানে কাঁধ ঝাঁকানো। সো অ্যান্সার হবে সি নাম্বারটা, শোল্ডার্স। পরে কোশ্চেন যাই, কোশ্চেন 16 দেখো, উই কুডন্ট বাট shed tears when beholding the sight, this is a এই টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করাইছি যারা আমাদের পেইড বেসে ছিল। দেখো রেকর্ডেড ক্লাস দেওয়া আছে ওয়েবসাইটে। we couldn't but shed tears when beholding the sight, this is a, এটা কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স? ফার্স্ট অফ অল এটা প্রার্থনাসূচক বাক্য নয়, যেটা ম্যা দিয়ে শুরু হতে হবে, এটা বাদ যাচ্ছে। দেন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি দেওয়া লাগবে, আমরা জানি এন্ড, অর অথবা বাট, এগুলো থাকলে কি হয়, বেসিক্যালি কম্পাউন্ড সেন্টেন্স হয়। সো এখানে এন্ড অর বাট, দেখো তোমরা অনেকেই মনে করবে এখানে বাট হইতে আছে, বাট না, এবং দুটি ক্লজ থাকতে হবে। কি থাকতে হবে, দুটি CLAUSE দুটি ক্লজ থাকে, দুটি ক্লজ থাকে। দুটি ক্লজ মানে কি, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, দুই পাশে দুটি সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। এখন দেখো বাট এখানে আছে, ধরে নিলাম তোমরা অনেকে হয়তো এইভাবে চিন্তা করছো, এই পাশে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, কিন্তু এই পাশে সাবজেক্ট প্লাস ভার্ব কই, সাবজেক্টই নাই ভার্বই নাই। সো এটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে না, এটাও বাদ যাচ্ছে। কম্পাউন্ড সেন্টেন্স তখনই হবে যখন এন্ড অর বাট এগুলোর এক পাশে একটা ক্লজ, অপর পাশে আরেকটা ক্লজ, দুটো ক্লজ যুক্ত করবে। ক্লজ মিন্স সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। সো এটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে না, কমপ্লেক্স সেন্টেন্স। আমরা অবশ্যই জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ লাগে যেগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, বিকজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এইগুলো দ্বারা যুক্ত থাকে, যেটা দুইটা ক্লজ। দেখো কনজাংশন, কনজাংশন, এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। এটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্টস। কার রিকোয়ারমেন্টস, কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্টস। এখন দেখো তো, উই কুডন্ট বাট শেড টিয়ার্স ওয়েন, তোমরা অনেকে ভাববা ওয়েন হইতে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু এই পাশে যে সাবজেক্ট প্লাস ভার্ব আছে কিনা দেখো তো, বিহোল্ডিং দ্য সাইট, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব এখানে নেই। সো আমার এটা কমপ্লেক্স সেন্টেন্সও হবে না। আমার আলটিমেট অ্যান্সার হবে এ নাম্বারটা, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কেন, সিম্পল সেন্টেন্সের রিকোয়ারমেন্টস কি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, যেটা এই সেন্টেন্সে বিদ্যমান। সেটা হচ্ছে দেখো এই সেন্টেন্সে উই হচ্ছে সাবজেক্ট, কুডন্ট বাট শেড এই পুরোটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটা কি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। টিয়ার্স ওয়েন বিহোল্ডিং, এটা একটা রিলেটিভ প্রোনাউন, ওয়েন বিহোল্ডিং দ্য স্টেটমেন্ট, এখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব নেই, একটাই সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। দ্যাটস এটা আমার কি হবে, একটা সিম্পল সেন্টেন্স হবে। কোশ্চেনটা একটু ঘোরানো ছিল, তোমরা অনেকে বার্ড দেখে কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে দিবে, অনেকে ওয়েন দেখে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিবে। নো, শুধুমাত্র কনজাংশন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন বা তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলেই যে কম্পাউন্ড অর কমপ্লেক্স সেন্টেন্স হবে এমনটা নয়। রিকোয়ারমেন্টস কি, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ তোমার কি লাগবে, দুই পাশেই দুইটা ক্লজ দেওয়া থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। সো আমার অ্যানসার কোনটা হবে, এখানে সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, এটা সিম্পল সেন্টেন্স। পরে কোশ্চেন যাই, কোশ্চেন দেখো, এখন আমরা ডিফারেন্ট কিছু কোশ্চেনে যাচ্ছি। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইনড ওয়ার্ড অর ফ্রেজ A, B, C or D that must be changed in order for the statement a sentence to be correct। অর্থাৎ পিন পয়েন্ট এরর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবশ্যই দেয়, তোমাদের আগে থেকে বলে দিছিলাম। তা দেখো মিনিমাম 5টা আসবে বলছিলাম, আজকে দেখলাম 4টা কোশ্চেন দিছে এখানে। প্রথম কোশ্চেনটা দেখো, স্ট্যান্ডিং অ্যামং সো মেনি স্ট্রেঞ্জার্স দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগান টু শপ আনকন্ট্রোলেবলি। দেখো স্ট্যান্ডিং অ্যামং, ভার্ব আইএনজি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হতে পারে, এখানে কোনো ভুল নেই। অর্থাৎ জেরান্ড দিয়ে শুরু হচ্ছে, অ্যামাং সো মেনি স্ট্রেঞ্জার্স, আমি বলবো অ্যামাং এও কোনো ভুল নেই। কেন জানো, অ্যামাং এর পরে কি বসে, তোমার একের দুইয়ের অধিক প্লুরাল তোমার নাউন বসবে। স্ট্রেঞ্জার্স যেহেতু প্লুরাল, এখানে অ্যামাংটা ঠিক আছে, এখানে কোনো ভুল নেই, তাহলে এত কোনো ভুল পাচ্ছি না। বি, দ্য ফ্রাইটেন্ড চাইল্ড, আমরা জানি তোমার ডিটারমিনার পর দুইটা ওয়ার্ড আসে, তখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। ডিটারমিনার পর দুইটা ওয়ার্ড, ডিটারমিনার প্লাস 1 প্লাস 2, এখানে শেষ 1 2, তখন এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে নাউন। অসংখ্যবার পড়াইছি তোমাদের এগুলা, এবং আমি টেস্ট অফ পড়ানোর সময় এগুলা 1000বার আসছে। সো এখানে থেমে যাইতে হবে, কেন আমরা জানি ভার্ব আসলে থেমে যায়, প্রেপোজিশন, কনজাংশন, কমা, ভার্ব, থেমে যাইতে হয়। সো থেমে গেলাম দুইটা ওয়ার্ড, সো এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন।
ঠিক আছে, দি ফ্রাইটেন্ড চাইল্ড নির্দিষ্ট করার জন্য দি ব্যবহৃত হচ্ছে, বিতে কোনো ভুল পাচ্ছি না। বিগান টু সলভ, এখানে সিতে কোনো ভুল আছে না, নেই। ক্লিস্টোফেল তোমার 84 নাম্বার পেজে, ক্লিস্টোফেলের 84 নাম্বার পেজে বিগান, যেটা বিগিন থেকে আসছে, বিইজিআইএন, বিগিনের পরে ভার্ব টু প্লাস ভার্ব বেস ফর্মও করা যায়, ভার্ব আইএনজি করা যায়। এখানে টু সব, সব মানে হচ্ছে ফুফিয়ে কান্না করা, ফুফিয়ে কান্না করা, সব মানে কি ফুফিয়ে কান্না করা। সো টু এর পরে ভার্ব বেস ফর্ম, এখানে তোমার কোনো ভুল পাচ্ছে না, কারণ বিগিনের পর টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়, আইএনজি হয়। সো সিতে কোনো ভুল নেই। আবার হচ্ছে ডি, তো এও যদি সঠিক হয়, বিও যদি সঠিক হয়, তোমার সিও যদি সঠিক হয়, আলটিমেট অ্যান্সার কোনটা হবে? অফকোর্স ডি। সো আমার অ্যান্সার হবে ডি নাম্বারটা। এখন প্রশ্ন হচ্ছে লজিক কি, ডি নাম্বার অ্যান্সার হওয়ার লজিকটা কি? লজিক হচ্ছে একটা সেন্টেন্স, একটা পরটা ক্লজ, পরটা যে ক্লজ দেওয়া আছে বা সেন্টেন্স, সরি এটা একটা ক্লজ, দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগান টু সব আনকন্ট্রোলেবল, এটা এই সবকে মডিফাই করতেছে, আমি এটা মুছে ফেলি একবার, এটা সবকে মডিফাই করতেছে, এই বার্ফকে মডিফাই করতেছে, এই বার্ফকে মডিফাই করতেছে এই ওয়ার্ডটা, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ তার বার্ফকে মডিফাই করতে পারে না, অনিয়ন্ত্রিত, এটা হবে একটা অ্যাডজেক্টিভ হবে না, এটা কি হবে? অ্যাডভার্ব হবে। কেন অ্যাডভার্ব হবে? তোমার বার্ফকে মডিফাই করার জন্য, বার্ফকে মডিফাই করার জন্য, বার্ফকে মডিফাই করার জন্য কি হবে? এটা অ্যাডভার্ব হওয়া লাগবে, এটা হবে আনকন্ট্রোলেবলি, আনকন্ট্রোলেবলি। আমি কোশ্চেনগুলো করাইছি তোমাদেরকে যারা আমাদের পেইড বেসের সাথে যুক্ত ছিলাম। সো অ্যান্সার কোনটা হবে? আনকন্ট্রোলেবলি হবে, এটা কি আনকন্ট্রোলেবলি, কারণ এটা ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব লাগবে আমার, নট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনো ভার্বকে মডিফাই করতে পারে না, ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, দ্যাটস এটা আনকন্ট্রোলেবলি হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন 18, রিয়ানা ইজ স্টাডিং ল অ্যাট দ্য ইউনিভার্সিটি এন্ড সো ডাজ পুষ্পা। এটা কোত্থেকে আসছে? এই কোশ্চেন টপিক হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট দিয়ে করা হয়েছে। আমি হুবহু কোশ্চেনগুলো সলভ করেছি তোমাদেরকে। কোশ্চেনটা আমরা দেখি, রিয়ানা ইজ স্টার্টিং, ইজ এর পরে ভার্ব আইএনজি, অর্থাৎ বি ভার্বের পরে ভার্ব আইএনজি যেটা কন্টিনিউয়াস টেন্সকে ডিনোট করতেছে, এখানে কোনো ভুল নেই। ল, এটাও কোনো ভুল নেই, ল মানে হচ্ছে আইন পড়তেছে। আমরা বলি আই এম স্টাডিং ফাইন্যান্স, আই এম স্টাডিং ফাইন্যান্স, হি ইজ স্টাডিং law, he is studying management, he is studying accounting, he is studying zoology, he is studying সায়েন্স, আমরা বলি এগুলা, তার যে সাবজেক্টটা পড়বে সেটা বসানো যায়, মানে এখানে কোনো ভুল পাচ্ছে না। অ্যাট দ্য ইউনিভার্সিটি, এখানে অ্যাট এর ব্যবহারটা পারফেক্ট আছে, কোনো ভুল নেই। দ্য ইউনিভার্সিটিতে কোনো ভুল নেই। অ্যাট এর ব্যবহারটা কেন জানো? ইন দ্য ইউনিভার্সিটি হয়, অ্যাট দ্য ইউনিভার্সিটি হয়। তুমি যখন ইউনিভার্সিটির ভিতরে কোনো একটা জায়গায় থাকা অর্থে ব্যবহার করবে, আমি ক্লাসের মধ্যে আছি, আই এম ইন দ্য ইউনিভার্সিটি রাইট নাও, আমি ক্লাসের মধ্যে আছি এখন। অথবা তুমি অফিসে আছো, আই এম ইন দ্য ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটির ভিতরে স্পেসিফিক করে বলার জন্য তোমাকে কি বলতে হবে? ইন বলতে হবে। বাট যখন তুমি ইউনিভার্সিটিকে সামগ্রিকভাবে বোঝাবা, তখন তোমাকে অ্যাট দ্য ইউনিভার্সিটি বলতে হবে। সেই ইউনিভার্সিটি ল পড়ে, মানে ইউনিভার্সিটিতে পড়ে, সামগ্রিক বলছে, দ্যাটস হোয়াই ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। সো আনসার কোনটা হতে হবে? ডি নাম্বারটা। এটা তোমার আসছে এগ্রিমেন্ট থেকে, কোথা থেকে আসছে? এগ্রিমেন্ট থেকে। এখন এটা কি এগ্রিমেন্ট হবে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। কেন? এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, তাই এটা কি হবে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা জানি দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তোমার সেট, আর হচ্ছে সো ওয়াজ। সেট একটা সো ওয়াজ, আমি খুব সহজে বলছিলাম তোমাদেরকে মনে রাখার জন্য এগুলা। একটা হচ্ছে সেট, আরটা কি? সো ওয়াজ। সেট মানে কি? সাবজেক্ট অক্সিলারি ভার্ব, টু এর জায়গায় অলসো বসতে পারে বলছিলাম। দেন হচ্ছে তোমার সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এখানে সো দিয়ে করছে, এখানে সো আনছে, এরপর অক্সিলারি, এরপর সাবজেক্ট, সবই তো ঠিক আছে, ভুল কোথায় তাহলে? এবার আসো, আমরা জানি যে অক্সিলারিটা আসবে, এই অক্সিলারি আনার নিয়ম হচ্ছে আমরা সো আনবো, দেন এই অক্সিলারিটা আমরা এইখানে যদি কোনো অক্সিলারি থাকে তাকে নিয়ে আসবো, না থাকলে তারপর আমরা মেইন ভার্ব দেখে ডো, ডাজ, ডিড থেকে যে কোনো একটাকে আনি। এখন এখানে তো অক্সিলারি দেওয়া আছে, এখানে কি আছে? অক্সিলারি দেওয়া আছে, এই অক্সিলারিটা এখানে আসবে, সো ইজ পুষ্পা, সো ইজ পুষ্পা। সো আমার আনসার এখন এখানে ভুল হচ্ছে তোমার ডাজ দেওয়াটা। ডাজ, ডো, ডিড, ডাজ তখনই আমরা আনবো যখন এখানে কোনো অক্সিলারি থাকবে না, মেইন ভার্বের রূপ দেখে ডো আনবো, অথবা ডাজ অথবা ডিড। সো আমার আনসার হবে কোনটা? সো ইজ পুষ্পা। Question 19 দেখো, it was suggested that Pritham studies the material more thoroughly before attempting to pass the exam. It was suggested, এখানে দেখো ইট হচ্ছে একটা সাবজেক্ট, এটি কি করা হয়েছিল? পরামর্শ দেওয়া হয়েছিল, তাহলে এটি নিজে নিজেকে পরামর্শ দিতে পারে না, এটা বস্তু, তাই এটা বি ভার্বের পরে বি3, এখানে কোনো ভুল নাই। আর ইট হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ বসতে পারে। দ্যাট সাজেস্ট দ্যাট প্রীতম স্টাডিজ, আমি বিদ একটু পরে আসতেছি, দ্য ম্যাটেরিয়াল মোর থ্রুলি,
এই মোড চলি এইটাকে মডিফাই করার জন্য এই মোডটা আসছে, এখানে কোনো ভুল নেই, চলিকে মডিফাই করার জন্য মোড আসছে। দেন বিফোর অ্যাটেম্পটিং, বিফোর একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব আইএনজি, দ্বিতীয় কোনো ভুল নেই। প্রেপোজিশনের পরে ভার্ব কি আইএনজি, তার মানে ডিও সঠিক, অ্যাও সঠিক, সিও সঠিক। আলটিমেট অ্যান্সার হবে বি নাম্বারটা। এটা কোত্থেকে আসছে? সাবজাংটিভ থেকে আসছে। সাবজাংটিভ, আমি গতকালকে তোমাদেরকে বলছিলাম সাবজাংটিভ থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করা হবে। তো দেখো সাবজাংটিভ, সাজেস্টেড আর রূপা ইজ মডার্ন। সাবজাংটিভে আমি তোমাদের বলছিলাম রূপা ইজ মডার্ন মনে রাখতে বলছিলাম, এটা হচ্ছে সাবজাংটিভ মনে রাখার নিয়ম। এখানে তোমার এই যে রূপা ইজ মডার্ন, ইজ এর এস ফর সাজেস্ট স্টিপুলেট, সাজেস্ট স্টিপুলেট, এই সাজেস্টটা তোর সাবজাংটিভের পর দ্যাট আসলে সাবজেক্টের পরে বার বেস ফর্ম হওয়া লাগে। ভার্ব কি? বেস ফর্ম। তো এটা হবে স্টাডি, এটা কি হবে? স্টাডি। তারা বেস ফর্ম দেয় নাই, B1 করে ফেলছে, আমার বেস ফর্ম লাগবে নট V1। সো আমার অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। এটা এখানে হবে শুধুমাত্র স্টাডি, কারণ এই যে সাজেস্টের পর দ্যাট তারপর বাড়বে বেস ফর্ম হওয়া লাগে। পরের কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 20 দেখো, among us students are many foreigners who attend languages classes at the south campus. দেখো among us, among একটা preposition, এটা কি? এটা একটা preposition, among একটা preposition। সো prepositionের পরে কোনো pronoun সেটা objective pronoun হয়। কি হয়? অবজেক্টিভ প্রোনাউন। সো among us এখানে কোনো ভুল পাচ্ছি না। সো আমার অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা কোনো ভুল নেই, সরি আমি অ্যান্সার বলে ফেললাম। এটা এখানে কোনো ভুল পাচ্ছি না, among একটা প্রেপোজিশন, এরপর প্রেপোজিশনের পরে কোনো প্রোনাউন আসলে অবজেক্টিভ প্রোনাউন হওয়া লাগে। তাও তো ঠিক আছে। স্টুডেন্টস, among us আমাদের মধ্যে, স্টুডেন্টস আর many foreigners হো। দেখো স্টুডেন্টস আর many foreigners, অনেকজন স্টুডেন্ট কি? বিদেশি। many একটা এমন একটা তোমার ডিটারমিনার যেটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে। তো ফরেনের একটা কাউন্টেবল নাউন, এখানে কোনো ভুল নেই। এবং ম্যানির পরে যে কাউন্টেবল নাউনটা আসে সেটাকে অবশ্যই অবশ্যই প্লুরাল করা লাগবে। সো ফরেনার্স তো প্লুরাল করা আছে, তার মানে এখানে কোনো ভুল পাচ্ছি না। ম্যানিও সঠিক জায়গায় বসছে, ফরেনার্স তো ঠিক আছে। হো, এখন হো ঠিক আছে কিনা আমি বলবো অবশ্যই ঠিক আছে। কেন? হু বসে ব্যক্তির জন্য, এটা কার জন্য বসে? ব্যক্তির জন্য বসে, হু বসে ব্যক্তির জন্য। সো এখানে ফরেনার্স তো ব্যক্তি, তার মানে হু তো কোনো ভুল পাচ্ছে না, এটাও সঠিক এটাও সঠিক। তাহলে এও সঠিক, বিও সঠিক, সিও সঠিক। সো আমার আনসার কোনটা হবে? নিশ্চয় ডি হতে হবে। ডি তে কি ভুল? আমরা জানি তোমার ডাবল প্লুরাল বসা যায় না, ডাবল নেগেটিভ, ইংরেজিতে ডাবল নেগেটিভ এবং ডাবল প্লুরাল হয় না। আমি তোমাদের অসংখ্যবার বলছিলাম এগুলাই কথাগুলো মুখ দিয়ে। ডাবল নেগেটিভও করা যায় না, ডাবল প্লুরালও হয় না। অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজেস ক্লাসেস একসাথে হয়ে গেছে না, এটা ল্যাঙ্গুয়েজেস হবে না, ল্যাঙ্গুয়েজ হবে। এটা হচ্ছে জাস্ট তোমাকে ভুলটা ধরাই দেওয়ার জন্য, কিন্তু এটা অ্যাকচুয়াল গ্রামারটা ডিফারেন্ট। সেটা কি? আমরা জানি নাউন প্লাস নাউন, তখন এই আগের নাউনটা আর নাউন থাকে না, এই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটাকে বলা হয় নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। আই রিপিট, নাউন প্লাস নাউন যখন, অর্থাৎ একটা নাউনের আগে যখন আরেকটা নাউন বসে পরের নাউনকে মডিফাই করে, তখন এই আগের নাউনটা দেখতে লাগে নাউনের মতো, বাট কাজ করে অ্যাডজেক্টিভের মতো। সো এটাকে বলা হয় নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। নাউন ফাংশনিং, নাউন কাজ করতেছে, অ্যাজ হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। ফর এক্সাম্পল ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো নাউন, ট্রিও নাউন। এই আগের ম্যাঙ্গোটা এখন আর নাউন নেই, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কলেজ, লাইব্রেরি, এখানে কলেজটা এখন আর নাউন নেই, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন দেখো তো ল্যাঙ্গুয়েজ ক্লাসেস, সো এটাও নাউন প্লাস এটাও নাউন, এখন এটাকে মডিফাই করতেছে এই নাউনটা, তখন এই নাউনটা আর নাউন নেই, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন অ্যাডজেক্টিভ হলে কি হতে হয়? আমরা জানি আউট অফ 8 পার্টস অফ স্পিচ শুধুমাত্র 3টা পার্টস অফ স্পিচের সিঙ্গুলার প্লুরাল হয়। সেগুলা কি? নাউনের তুমি সিঙ্গুলার প্লুরাল করতে পারবা, প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল করা যায়, এন্ড ভার্বের সিঙ্গুলার প্লুরাল করা যায়। বাকি 5টা পার্টস অফ স্পিচের সিঙ্গুলার প্লুরাল করা যায় না। তো 5টার মধ্যে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের সিঙ্গুলার প্লুরাল করা যায় না। ফর এক্সাম্পল তুমি বিউটিফুল কে কখনো বিউটিফুলস বলো? বলা যায় না। নাইস কে তুমি নাইসেস বলো? করা যায় না, কজ অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল করা যায় না। সো এখন দেখো তো এই নাউন প্লাস নাউন হয়ে আগের নাউনটা আর নাউন নেই, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ নেভার বি প্লুরাল, সো এটা প্লুরাল করা যাবে না, এটা হবে কি? ল্যাঙ্গুয়েজ ক্লাসেস। তুমি প্রথমে এটাকে ধরে নেবা যে ডাবল নেগেটিভ, ডাবল প্লুরাল করা যায় না, তাই এটা ভুল। গ্রামার ফ্যাক্ট কি? গ্রামার ফ্যাক্ট হচ্ছে
নাউন প্লাস নাউন হলে আগের নাউনটার নাউন তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়, সো অ্যাডজেক্টিভ তখন সিঙ্গুলার প্লুরাল করা যায় না, সো এটা হবে সিঙ্গুলার ল্যাঙ্গুয়েজ ক্লাসেস এট দ্য সাউথ ক্যাম্পাস। সো আমার আনসার কোনটা হবে ল্যাঙ্গুয়েজেস, এটাই ভুল, সেটা হবে শুধুমাত্র কি ল্যাঙ্গুয়েজ ক্লাসেস। পরের কোশ্চেন যাই আমরা, কোশ্চেন 21, এটা আরেক টাইপের কোশ্চেন আসছে, চুজ দ্য ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইজ ক্লোজেস্ট ইন মিনিং। দেখো ক্লোজেস্ট ইন মিনিং মানে হচ্ছে সিনোনিম খুঁজবে, সিনোনিম, এটা বুঝতে হবে তোমাকে। ক্লোজেস্ট ইন মিনিং মানে কি সিনোনিম টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। কোশ্চেন 21 থেকে 25, 21 থেকে 25 নাম্বার পর্যন্ত, 21 থেকে 25 নাম্বার পর্যন্ত কোশ্চেনগুলো তোমার সিনোনিম বের করতে হবে। দেখো বিকজ অফ শর্টেজ অফ ফান্ডস, ফান্ডের শর্টেজের কারণে উই উইল হ্যাভ টু এলিমিনেট অল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এলিমিনেট মানে কি দেওয়া, বাদ দেওয়া। এলিমিনেট মানে কি করা, বাদ দেওয়া। সো এটার সিনোনিম বের করতে হবে। দেখো উপরে জাস্ট বলা আছে, তোমাকে এটার মিনিং বের করতে হবে। তো এখানে যদিও প্রশ্নে কিছু বলা নেই, অনেকে এগুলো দেখে ঘাবড়ে যায়, কি আমি কি বের করবো, অ্যান্টোনিম নিব না সিনোনিম নিব, অনেকে ঘাবড়ে যায়। উপরে ইনস্ট্রাকশন দেখো, ক্লোজেস্ট মিনিং মানে হচ্ছে তোমার সিনোনিম লাগবে এখানে। তো দেখো তো এলিমিনেট মানে কি দেওয়া, বাদ দেওয়া। এখানে কোনটা যাই, হেল্ড আপ, হেল্ড আপ মানে দেরি করা, হেল্ড আপ মানে কি করা, দেরি করা। সো দেরি করার সাথে বাদ দেওয়া যাচ্ছে না। গিভ আপ মানে ছেড়ে দেওয়া, গিভ মানে ছেড়ে দেওয়া। ত্যাগ করা, ত্যাগ করার বাদ দেওয়া কিন্তু এক নয়, ত্যাগ করার বাদ দেওয়া কিন্তু কি নয়, এক নয়, এটা হবে না। গেট বাই, গেট বাই হচ্ছে কোনো বিশেষ সমস্যা মোকাবেলা করা, কোনো বিশেষ সমস্যার মধ্যে দিয়ে যাওয়া, এটা একটা ফ্রেজ, এটাও হবে না। সো আমার আনসার হবে ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ মানেও বাদ দেওয়া, এলিমিনেট মানেও বাদ দেওয়া। আনসার হবে কোনটা, এটা জাস্ট একটা তোমার ভোকাবুলারি একটা কোশ্চেন। ডু অ্যাওয়ে উইথ মানেও বাদ দেওয়া এন্ড এলিমিনেট মানেও বাদ দেওয়া। সো আনসার হবে ডু অ্যাওয়ে উইথ। কোশ্চেন 22 দেখো, সায়েন্টিস্টস ওয়াই আর ইন্টারেস্টেড ইন the radioactivity emanating from the nuclear power plant। খুব ভালো করে খেয়াল করো, একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, এটার সিনোনিম লাগবে তোমার, এটার সমার্থক শব্দ বের করতে হবে। আমরা আগে ইনস্ট্রাকশন পেয়েছি, সিনোনিম, সিনোনিম। হ্যাঁ দেখো, সায়েন্টিস্ট ওয়ার ইন্টারেস্টেড ইন রেডিও অ্যাক্টিভিটি, সায়েন্টিস্টরা বিজ্ঞানীরা আগ্রহী ছিল কোথায়, রেডিও অ্যাক্টিভিটিতে, অর্থাৎ তেজস্ক্রিয়তাতে। এমিনেটিং ফ্রম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেগুলা এমিনেটিং হচ্ছিল, এমিনেট হচ্ছিল বলে নির্গত হচ্ছিল কোথেকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ পরমাণুর যে পাওয়ার পয়েন্ট থেকে কি হচ্ছিল, নির্গত হচ্ছিল। এমিনেট মানে কি হওয়া, নির্গত হওয়া, নির্গত হওয়া। এমিনেট মানে কি হওয়া, নির্গত হওয়া, নির্গত হওয়া বা নিঃসরণ হওয়া, নির্গত হওয়া বা নিঃসরণ হওয়া। সো আমার এটা সিনোনিম লাগবে। ইনকর্পোরেট মানে কি হওয়া, ইনকর্পোরেট মানে হচ্ছে একত্র করা, একত্রকরণ, একত্র, একত্র করা, একত্র করা। সেটা কি একত্র করার সাথে যাচ্ছে না, দেন হচ্ছে অ্যাবজর্ব মানে চূষণ করা, চূষণ করা, আমরা লিখে চূষণ করা, এটাও যাচ্ছে না। কাউন্সিল মানে লুকিয়ে রাখা, কাউন্সিল মানে লুকিয়ে রাখা, এটাও নিশ্চয়ই আমার সাথে যাচ্ছে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আনসার কোনটা হবে, বি নাম্বারটা। ইমার্জিং মানে হচ্ছে কি, নির্গত হওয়া, বা ইমার্জিং আরেকটা অর্থ হচ্ছে উদ্ভব হওয়া, আবির্ভাব হওয়া, আবির্ভাব হওয়া, উদ্ভব হওয়া, নির্গত হওয়া, যেটা অ্যামিনেটিং এর সাথে বেস্ট ম্যাচ করে। সো আনসার কোনটা হবে, বি নাম্বারটা। অ্যামিনেটিং এন্ড ইমার্জিং একে অপরের সিনোনিমাস। Sorry, question 23 দেখো, the CEO's decision was prudent considering the current market conditions. The CEO's, তোমরা অবশ্যই জানো এটার এলাবোরেশনটা, চিফ এক্সিকিউটিভ অফিসার যে ডিসিশনটা নিয়েছিল, এটা কি ছিল, প্রুডেন্ট ছিল, কনসিডারিং দ্য কারেন্ট মার্কেট কন্ডিশনস। এই প্রুডেন্টের মানে হচ্ছে তোমার বিচক্ষণ বা যথাযথ, আমরা বলতে পারি যথাযথ, যথাযথ বলতে পারি, অথবা বিচক্ষণ বলতে পারি। প্রুডেন্ট মানে বিচক্ষণ, যথাযথ, বিচক্ষণ। অ্যাকচুয়ালি এটার অর্থ হচ্ছে তোমার বিচক্ষণ বা যথাযথ, দূরদর্শী বলা যায়। প্রুডেন্ট মানে কি, দূরদর্শী। সো এটার সিনোনিম বের করতে হবে, কি বের করতে হবে, সিনোনিম। আমাদের আগে থেকে এটার কি ছিল, তোমার ইনস্ট্রাকশন দেওয়া ছিল। এখন র্যাকলেস মানে তোমার কি, বেপরোয়া, র্যাকলেস মানে বেপরোয়া। এন্ড হ্যাস্টি মানে হচ্ছে দ্রুত গতি, হ্যাস্টি মানে কি, দ্রুত গতি। কেয়ারলেস মানে হচ্ছে অসাবধান, অসাবধান, অসাবধান। দেন ওয়াইজ মানে কি, ওয়াইজ মানে হচ্ছে তোমার কি, বিচক্ষণ বা যথাযথ। সো আমার আনসার কোনটা হবে, সি নাম্বারটা। সিনোনিমাস চাচ্ছে, বাকিগুলো দেখো তুমি যাচ্ছে না কোনটা, কোনটাই। সো আমার আনসার কোনটা হবে, ওয়াইজ ডিসিশন অর ওয়াইজ, দ্য ডিসিশন ওয়াজ ওয়াইজ, অথবা দ্য ডিসিশন ওয়াজ
প্রুডেন্ট, যে কোনো একটা তুমি বলতে পারো। দেন আমরা আমাদের অ্যান্সার কোনটা হবে? ওয়াইজ হবে। কোশ্চেন 24 দেখো, দ্য এক্সপ্লোরার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য esoteric knowledge of ancient tribes. দ্য এক্সপ্লোরার অনুসন্ধানকারীরা ওয়াজ ফ্যাসিনেটেড বাই তারা আকর্ষিত হয়েছিল বাই দ্য esoteric knowledge দ্বারা of ancient tribes প্রাচীন উপজাতিদের esoteric knowledge এর বাংলা অর্থ হচ্ছে esoteric এর বাংলা অর্থ রহস্যময়। esoteric এর বাংলা অর্থ কি? রহস্যময় বা রহস্যমূলক, রহস্যপূর্ণ। esoteric knowledge রহস্যপূর্ণ জ্ঞান কাদের সম্পর্কে? of ancient tribes প্রাচীন উপজাতি সম্পর্কে। সো esoteric এর বাংলা অর্থ কি বললাম? রহস্যময়। এটা সিনোনিম লাগবে আমার, আগে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। কমন মানে হচ্ছে সাধারণ, তোমরা তো অবশ্যই জানো এটা। কমন মানে সাধারণ, এটা সাধারণের সাথে রহস্যময় কোনো সম্পর্ক নেই। সিম্পল মানেও সহজ সরল সাধারণ, তাও যাচ্ছে না। অবভিয়াস মানে সুস্পষ্ট, অবভিয়াস মানে কি? সুস্পষ্ট। সো সুস্পষ্ট আর রহস্যময় যাই না, আমার অ্যান্সার ডি নাম্বারটা হবে মিস্টেরিয়াস। মিস্টেরিয়াস মানে কি? রহস্যময়। একটা অপরটা সিনোনিম, মিস্টেরিয়াস মানে রহস্যময় এন্ড esoteric মানেও রহস্যময়। সো আমার অ্যান্সার কোনটা হবে? মিস্টেরিয়াস। কোশ্চেন 25 দেখো, দ্য নোভেলস প্রোটাগনিস্ট মানে হচ্ছে তোমার নায়ক বা প্রধান চরিত্র, নায়ক বা কোনো তোমার মুভি বা কোনো কিছুর প্রধান চরিত্র বা নায়ক প্রোটাগনিস্ট বলা হয়। দ্য নোভেলস প্রোটাগনিস্ট অর্থাৎ উপন্যাসের প্রোটাগনিস্ট প্রধান চরিত্র বা নায়ক ওয়াজ ক্যারেক্টারাইজড তাকে বৈশিষ্ট্যমণ্ডিত করা যায়, চিহ্নিত করা যায় হিজ আনইল্ডিং ডিটারমিনেশন টু সাকসিড সফল হওয়ার জন্য। এই আনইল্ডিং এর নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে হচ্ছে এটা তোমার সিনোনিম লাগবে। আনইল্ডিং এর বাংলা অর্থ জানতে হবে তোমাকে আগে। আনইল্ডিং মানে হচ্ছে দৃঢ়। আনইল্ডিং মানে কি? দৃঢ় বা অদম্য বলতে পারো, অদম্য। আনইল্ডিং মানে দৃঢ় বা অদম্য। তো কি হয়? আনইল্ডিং ডিটারমিনেশন তোমরা সবাই জানো, সংকল্প। ডিটারমিনেশন মানে কি? সংকল্প, অর্থাৎ দৃঢ় সংকল্প বা অদম্য সংকল্প টু সাকসিড। এখানে দৃঢ় বা অদম্য, যেটা আনইল্ডিং, এটা সিনোনিম লাগবে না। সো উইকনেস মানে তোমরা সবাই জানো দুর্বলতা, হবে না। আর ইনডিসিশন মানে হচ্ছে তোমার কি? দ্বিধা। এটা মানে অর্থ কি? দ্বিধা। সো এটা দ্বিধা, এটাও অর্থের সাথে যাচ্ছে না। দ্বিধার সাথে দৃঢ় বা অদম্য যায় না। ডাউট মানে সন্দেহ, এটাও হচ্ছে না। সো মানে কোনটা হবে? বি নাম্বারটা, পারসিস্টেন্স। এটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে অধ্যবসায় বা কোনো কিছুর সাথে লেগে থাকা, কনসিস্টেন্ট বা পারসিস্টেন্ট। তাই দেখো, পারসিস্টেন্স মানে হচ্ছে অদম্য বা দৃঢ়। আমার অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা হবে। আনইল্ডিং ডিটারমিনেশন যে অর্থ দেয়, পারসিস্টেন্স ডিটারমিনেশন সেম অর্থ দেয়। সো আমার অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা, পারসিস্টেন্স। নেক্সট আমরা পরের কোশ্চেন যাই। দেখো আর ডিফারেন্ট কিছু কোশ্চেন করা হচ্ছে। চুজ দ্য রাইট অ্যান্সার ফ্রম এ বি সি অর ডি ফ্রম দ্য কোশ্চেন 26 থেকে 30। ইচ কোশ্চেন কন্টেইনস 1 মার্কস। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে বরাদ্দ করা আছে। দেখো, দ্য সিনোনিম ফর নার্সিসিজম। নার্সিসিজম এটা আমাদের অনেক পরিচিত একটা শব্দ। নার্সিসিজম হচ্ছে আত্মপ্রেম। আত্মপ্রেম মানে নিজেকে ভালোবাসা, নিজেকে নিয়ে মুগ্ধ হওয়া, মানে তুমি নিজের প্রতি নিজেই প্রেমে পড়ে যাও। যদি এটা গুরুত্বপূর্ণ, এটা নিজের প্রতি নিজেকে ভালোবাসা, মানে এটা তবে অনেক বেশি ভালোবাসা নিজের প্রতি নিজের, এটা বলা হয় কি? নার্সিসিজম। আর নার্সিসিস্টিক পারসন যাদেরকে আমরা বলি, নার্সিসিজম আত্মপ্রেম। তো এটার মিনিং কি বলা হচ্ছে? সিনোনিম, সমার্থক শব্দ। লাভ ফর নেচার অর্থাৎ তোমার প্রকৃতির প্রতি প্রেম, না প্রকৃতির প্রতি প্রেম তো হবে না। তারপর হচ্ছে লাভ ফর রিলিজিয়ন, ধর্মের প্রতি প্রেম, এটাও তো যাচ্ছে না। দেন হচ্ছে আমরা ডি নাম্বার দেখি, লাভ ফর ওয়ান্স কান্ট্রি, দেশের প্রতি ভালোবাসা। দেশের প্রতি ভালোবাসা হলো তো সেটা তোমার প্যাট্রিয়টিজম হইতো। সো এটা হচ্ছে না। আমার অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা, সেলফ লাভ মানে হচ্ছে কি? আত্মপ্রেম। খুব সহজ ছিল কোশ্চেনটা। নার্সিসিজম মানে হচ্ছে সেলফ লাভ, নিজের প্রতি ভালোবাসা, সেলফ লাভ। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন 27। আইডেন্টিফাই দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য সেন্টেন্স ভিজিটিং রিলেটিভস আর অ্যানয়িং। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দিছে এটা, এবং এটা খুব বেশি টেকনিক্যাল ছিল এই কোশ্চেনটা। তোমাকে পরীক্ষার হলে বসে অনেক ভাবতে হবে, দেন তুমি অ্যান্সার করতে পারবা, কারণ এই টাইপের কোশ্চেনগুলো সাধারণত খুব কমই দেখা যায়। ভিজিটিং রিলেটিভস আর অ্যানয়িং, এখানে বলা হচ্ছে দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন। কারেক্ট ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা। ইন্টারপ্রিটেশন মানে কি? ব্যাখ্যা। ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা কোনটা এই সেন্টেন্সে? ভিজিটিং রিলেটিভস আর অ্যানয়িং। দেখো এটার কি অ্যান্সার এরকম হবে? রিলেটিভস ইউ
ভিজিট আর অ্যানয়িং। দেখো ভিজিটিং রিলেটিভ, ভিজিটিং মানে দেখতে যাওয়া, বেড়াতে যাওয়া, রিলেটিভস রিলেটিভসের কাছে, রিলেটিভদের কাছে বেড়াতে যাওয়া, আর অ্যানয়িং বিরক্তিকর। এটা দুটো অর্থ দেয়, এটা ডাবল মিনিং আছে, এটার ডাবল মিনিং, এটা ডাবল অর্থ হয়, এটা কয় অর্থ হয়? ডাবল অর্থ হয়। প্রথম হচ্ছে দেখো ভিজিটিং রিলেটিভস আর অ্যানয়িং, একটু খেয়াল করতে হবে। ভিজিটিং রিলেটিভস, ভিজিটিং মানে হচ্ছে দেখতে যাওয়া, কাদেরকে? রিলেটিভসদেরকে, রিলেটিভসদেরকে দেখতে যাওয়া বা রিলেটিভসের কাছে বেড়াতে যাওয়া, আর অ্যানয়িং বিরক্তিকর, যেটা তোমার এই নাম্বারটাকে অর্থ করে। রিলেটিভস ইউ ভিজিট, আত্মীয় যাদের তুমি বেড়াতে যাও, যাদের কাছে তুমি বেড়াতে যাও, আর অ্যানয়িং তারা কি, তারা হচ্ছে তোমার বিরক্তিকর, তোমার কাছে বিরক্তিকর লাগে। তাহলে এটা একটা মিনিং হয় এটার। দ্বিতীয় দেখো ভিজিটিং রিলেটিভস আর অ্যানয়িং, যে রিলেটিভস গুলা ভিজিট করে, ভিজিটিং রিলেটিভস, এটা প্রথমে দেখো এটা দুইটা কাজ, একটা হচ্ছে তোমার এটা জেরান্ড, এটা জেরান্ড হলে প্রথমটাটি সঠিক, এ নাম্বারটা সঠিক। দ্বিতীয়ত এটা যদি তোমার প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটা এই বি নাম্বারটা সঠিক। কিভাবে দেখো, ভিজিটিং রিলেটিভস, যে রিলেটিভস গুলা আমাকে দেখতে আসে, আমার বাসায় বেড়াতে আসে, তারা হচ্ছে অ্যানয়িং। রিলেটিভস হু ভিজিট ইউ, যারা তোমাকে দেখতে আসে, তোমার বাসায় বেড়াতে আসে, আর অ্যানয়িং, দুটারই মিনিং হয়। অর্থাৎ তোমার এটা ডাবল মিনিং, এই সেন্টেন্সের ডাবল মিনিং। একটা হচ্ছে যে রিলেটিভস গুলারকে তুমি, যে রিলেটিভস গুলার সাথে তুমি বেড়াতে যাও, যেই আত্মীয়দের কাছে তুমি বেড়াতে যাও তারা বিরক্তিকর, অথবা যে আত্মীয়গুলা তোমার কাছে বেড়াতে আসে তারা বিরক্তিকর, দুটাই মিনিং হয়। এটা যখন জেরান্ড হবে প্রথমটা সঠিক, এটাকে তুমি প্রেজেন্ট পার্টিসিপল ধরলে দ্বিতীয়টা সঠিক। তার মানে এখানে দেখো অ্যান্সার হবে সি নাম্বারটা। বোথ ইন্টারপ্রিটেশন আর পসিবল, দুটাই পসিবল, নিদার অ্যান্সার হবে না। এখানে তুমি অনেকেই প্রথমে তোমার খুব দ্রুত করতে গিয়ে এ বা বি নাম্বার থেকে যে কোনো অ্যান্সার করে ফেলবে না, চারটা অপশন পড়ার পর তুমি অ্যান্সার করতে পারো। সো এখানে দুটাই কারেক্ট। রিলেটিভস ইউ ভিজিট আর অ্যানয়িং, এটাও কারেক্ট। রিলেটিভস হু ভিজিট ইউ আর অ্যানয়িং, দুটাই কারেক্ট হবে। সো আমার অ্যান্সার হবে সি নাম্বারটা। বোথ ইন্টারপ্রিটেশন আর পসিবল, দুটাই পসিবল। পরের কোশ্চেন যাচ্ছে আমরা, কোশ্চেন 28 দেখো, ডিটারমাইন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অনলি জন সেড ম্যারি লাইট। আমি অসংখ্যবার পড়াইছি এটা, আমার রেকর্ডেড ক্লাসে ওয়েবসাইটেও দেওয়া আছে এবং লাইভেও করাইছিলাম, যে অনলি জন সেড ম্যারি, এই অনলিটা তোমার তার পজিশন অনুসারে ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং দিতে পারে। দেখো অনলি জন, শুধুমাত্র জন, সেইড বলেছিল, মেরি লাইট, মেরি মিথ্যা বলেছিল। অনলি জন, এই অনলিটাই নাউনকে মডিফাই করতেছে, শুধুমাত্র জন, এটার মানে কি? শুধুমাত্র জন, শুধুমাত্র জন। অনলি জন মানে কি? শুধুমাত্র জন। তাহলে দেখো নো ওয়ান এক্সেপ্ট জন সেড ইট, আর কেউ বলে নাই শুধুমাত্র জন ছাড়া, আমার অ্যান্সার এটাই হবে। বাকিগুলো দেখো তো কি বলছে, জন সেড অনলি দ্যাট মেরি লাইট, জন বললো অনলি দ্যাট মেরি, শুধুমাত্র ওই মেরিটা ভুল বলছে, মিথ্যা বলছে না, মেরিকে নির্দিষ্ট করে শুধুমাত্র মেরি বলেছে এটা বলে হয় নাই, অনলি জন, শুধুই জন বলেছিল। এখানে জন দিয়ে তোমার অনলি দিয়ে জনকে মডিফাই করা হচ্ছে, মেরিকে নয়, এটা এই জন্যই ভুল, আমার বি নাম্বারটা হবে না। জন সেড মেরি লাইড অ্যাবাউট অনলি ওয়ান থিং, এখানে বলা হয় না জন সেড মেরি, জন সেড মেরি অনলি লাইট, অনলি ওয়ান লাই আর অনলি ওয়ান লাই, একটা মিথ্যা বলেছে না, একটা মিথ্যা কথা বলে নাই, শুধুমাত্র জনের কথা বলেছে এখানে। দুই নাম্বার অপশন দেখো, জন সেড ম্যারি লাইড ইয়েস্টারডে, এটা তো কোনোভাবেই যায় না, এটা তো টোটালি তোমার ইররেলিভেন্ট আমার অপশনের সাথে, কোশ্চেনের সাথে। আমার অ্যান্সার কোনটা হবে? এটা এখানে তোমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অনলিটা জনকে মডিফাই করতেছে, শুধুমাত্র জন, শুধুমাত্র মেরিও না, একটি মাত্র মিথ্যাও না, ঠিক আছে? এটা জনকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই আমার অ্যান্সার হবে এ নাম্বারটা। নো ওয়ান অ্যাকসেপ্ট জন, নো ওয়ান কেউ না, অ্যাকসেপ্ট ছাড়া, কে ছাড়া? জন ছাড়া, সেড ইট, জন ছাড়া কেউ এটা বলে নাই যে মেরি মিথ্যা বলেছিল, বাকি সবাই বলেছিল মেরি সত্য বলেছে। আমি পরের কোশ্চেন যাই, 29 দেখো, উইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, আর নিচে কোন সেন্টেন্সটা কারেক্ট, এটাও আরেকটা খুব টেকনিক্যাল কোশ্চেন হয়েছিল, একটু খেয়াল করতে হবে। ডু ইউ নো হু দ্য হাউস বিলংস টু, এটা দেখো এই কোশ্চেন প্রথমে আমরা জানি হু, এটাই রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের পরে সরাসরি সাবজেক্ট ভার্ব আসে। দেখো আমি একটা নিয়ম দিচ্ছি এখানে, হু এন্ড হুম, হু এন্ড হুম, হু এর পরে সরাসরি ভার্ব আসে, হু এর পরে সরাসরি ভার্ব, দেন হচ্ছে এক্সটেনশন, হু এর পরে সরাসরি ভার্ব দেন এক্সটেনশন। কিন্তু হুম এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব আসা লাগবে,
হু এর পরে সরাসরি ভার্ব, হোম এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব আসা লাগে। এখন সেদিক থেকে এই যে হু এর পরে সাবজেক্ট চলে আসছে, এটা এই জন্য এটাও বাদ দিব। এইখানে তোমার হু এর পরে সাবজেক্ট চলে আসছে, এই জন্য এটাও বাদ দিব, কারণ হু এর পরে সরাসরি ভার্ব আসা লাগবে। এরপর আমার কাছে অপশন আছে দুইটা, বি এন্ড সি। ডু ইউ নো হোম দ্য হাউস বিলংস টু? এন্ড সি, ডু ইউ নো টু হোম দ্য হাউস বিলংস টু? এখানে সি নাম্বার আমি বাদ দিব, কারণ এখানে সরি প্রেপোজিশন দুইবার আসছে, প্রেপোজিশন দুইবার আসছে এখানে, এই জন্য এটা বল। ডু ইউ নো টু হোম দ্য হাউস বিলংস টু? এই যে টু দুইবার চলে আসছে, যে কোনো একটা বলা যাবে, সো এই জন্য এটা বাদ। আমার অ্যান্সার বি নাম্বারটা হবে, ডু ইউ নো হোম দ্য হাউস বিলংস টু। বিলংস এর পরে অলওয়েজ টু প্রেপোজিশন হয়, সো আমার অ্যান্সার বি নাম্বারটা হবে। ডু ইউ নো হোম দ্য হাউস বিলংস টু, কোনটা হবে? অ্যান্সার বি নাম্বারটা হবে। আমরা এবার যাই কোশ্চেন 30 দেখো, শি স হার ডাক, হোয়াট ডাজ ডাক মিন? আরেকটা খুবই টেকনিক্যাল কোশ্চেন ছিল এইবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কোশ্চেন। কিছু কোশ্চেন ছিল খুব টেকনিক্যাল, বোঝার মতো কোশ্চেন, যারা বুঝলে খুব ইন্টারেস্ট পাবে, খুব মজা পাবে এখানে। শি স হার ডাক, ডাকের বাংলা অর্থ কি আমরা সবাই জানি, এটার বাংলা অর্থ হচ্ছে হাঁস। এটা বাংলা অর্থ কি? হাঁস, যেটা একটা পাখি, যেটা একটা কি পাখি, এটা তোমার পক্ষী কুলের মধ্যে পড়ে আর কি, এটা পাখি বা পক্ষী। এখন এটার আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে দেখো, এটার আরো একটা অর্থ, এটার একটা হচ্ছে হাঁস, আর একটা অর্থ কি জানো? মাথা নিচু করা, মাথা নিচু করা বা মাথা নোয়ানো, মাথা নিচু করা বা মাথা নোয়ানো। কোনটা? ডাকের আরেকটা অর্থ, ডাকের দুইটা মিনিং, এটা হচ্ছে হাঁস আর হচ্ছে মাথা নিচু করা। এখন শি সো হার ডাক, সে তার মাথা নিচু দেখেছিল বা সে তার হাঁস দেখেছিল, এখানে দুইটাই মিনিং হয়, অর্থাৎ এখানে ডাবল মিনিং। এখানে এই ডাকের কি মিনিং? ডাবল মিনিং হয়, ডাবল অর্থ হচ্ছে, একটা হচ্ছে তার মাথা নিচু দেখেছিল অথবা তার হাঁসকে দেখেছিল। সেখানে ডাকটা একটা পাখি, আবারও হতে পারে। টু লুয়ার দ্য হেড, টু লুয়ার মানে নিচু করা, এটা মানে কি করা? নিচু করা, তার নিচু করা মাথা দেখেছিল, এটাও হয়। সো এইদার কুড বি কারেক্ট, যে কোনো একটা কারেক্ট হতে পারে, এটাও কারেক্ট হতে পারে, এটাও কারেক্ট হতে পারে। এটা ডিপেন্ড করবে কনটেক্সটের উপরে, তুমি কোন কনটেক্সটে এই সেন্টেন্সটা ব্যবহার করতেছো, তখন তোমার কনটেক্সটের উপর ডিপেন্ড করে বার্ডও হতে পারে, মানে হাঁসকেও বোঝানো হতে পারে, কনটেক্সটের উপর ডিপেন্ড করে এটা মাথা নোয়ানো বা নিচু মাথাকেও বোঝানো হতে পারে। এখানে নিদারটা হবে না, অ্যান্সার হবে কোনটা? সি নাম্বারটা, ইদার কুড বি কারেক্ট। এবার হচ্ছে আমরা দেখবো কম্প্রিহেনশনটা, তোমরা একটু টাইম নিয়ে দেখবে, বেশিক্ষণ সময় লাগবে না, আমরা শেষের দিকে চলে আসছি, আর এটা পরে আমাদের 5টা কোশ্চেন আছে, আমি খুব দ্রুত পড়ার ট্রাই করবো। বলে রাখি কম্প্রিহেনশনটা এবারে খুব সহজ হয়েছে, মানে তুমি বুঝতে পারো যে এটা পড়লেই বোঝা যায়। এবং আমাদের যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের 5 out of 5, তারা 5টাই সঠিক অ্যান্সার করতে পারছে, তার মানে 10 নাম্বার পাবে তারা। দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড অ্যান্সার দ্য কোশ্চেনস দ্যাট ফলো 31st to 35, 31 থেকে 35 নাম্বার পর্যন্ত। দেখো, কন্টেইন 2 মার্কস ইজ, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে। দেখো আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি। আরবানাইজেশন হচ্ছে কি নগরায়ন, আরবানাইজেশন মানে কি নগরায়ন। নগরায়ন হ্যাজ ড্রামাটিক্যালি ট্রান্সফর্ম, পরিবর্তন করেছে হিউম্যান সোসাইটিজ ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, গত শতাব্দীতে নগরায়ন মানব সভ্যতাকে বা মানব সমাজকে তোমার নাটকীয়ভাবে পরিবর্তন করেছে। Cities now accommodate over half of the global population, driving economic growth, technological innovation, and cultural exchange. দেখো, cities now accommodate, শহরগুলা now এখন accommodate, সংকলন করতে পারে। কি সংকলন করে? ওভার হাফ অফ দ্য গ্লোবাল পপুলেশন, এখন পৃথিবীর যে শহরগুলো আছে এই শহরগুলা পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি তোমার জনসংখ্যা কি করে? অ্যাকোমোডেট করে, আবাসন করে। ড্রাইভিং ধাবিত করে ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক তোমার প্রবৃদ্ধি, টেকনোলজিক্যাল ইনোভেশন, প্রযুক্তিগত উদ্ভাবন, অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ, এবং সাংস্কৃতিক যে বিনিময়টা এটার মাধ্যমে। হাউএভার, যাই হোক, র্যাপিড আরবান এক্সপানশন, দ্রুত নগরায়ন বা দ্রুত নগর সম্প্রসারণ often প্রায় লিডস টু, ধাবিত করে এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন, তো তোমার পরিবেশগত অবক্ষয়। এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন মানে হচ্ছে পরিবেশগত অবক্ষয়, সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক অসমতা, অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার,
ইনএডুকেট মানে হচ্ছে অপর্যাপ্ত। ইনএডুকেট মানে কি? অপর্যাপ্ত অবকাঠামো, এটা মানে হচ্ছে অবকাঠামো। তাহলে বলা হচ্ছে দেখো তোমার পুরুষের হাউএভার যাই হোক, র্যাপিড আরবান এক্সপ্যানশন অর্থাৎ খুব দ্রুতভাবে নগরায়ন হওয়াটা, নগরের বৃদ্ধি পাওয়াটা অফ এন্ড প্রায় লিডস টু ধাবিত করে এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন, অর্থাৎ খুব বেশি পরিমাণ যখন শহর নগর গড়ে উঠবে, পরিবেশের অবক্ষয় হবে, সোশ্যাল ইনইকুয়ালিটি সামাজিক অসমতা, শহর এবং গ্রামের মধ্যে অসমতা তৈরি হয়ে যাবে, অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার এবং অপর্যাপ্ত অবকাঠামো হয়ে যাবে। দেন এয়ার পলিউশন, তোমার বায়ু দূষণ, ট্রাফিক কনজেশন অর্থাৎ তোমার যানজট, অ্যান্ড লস অফ গ্রিন স্পেসেস আর লস অফ গ্রিন স্পেসেস অর্থাৎ সবুজ তোমার মাঠ ঘাটের হারিয়ে যাওয়া। কি কি বলা হচ্ছে? বায়ু দূষণ, যানজট অ্যান্ড সবুজ মাঠঘাট হারিয়ে যাওয়া, আর পারসিস্টেন্ট চ্যালেঞ্জেস ক্রমাগতভাবে এগুলো ঝুঁকির মধ্যে পড়ে, ঝুঁকি হয়ে যায়। আরবান প্ল্যানার্স অর্থাৎ নগর পরিকল্পনাবিদ যারা আছেন, আরবান প্ল্যানার্স, আমরা যদি বলি রাজক অ্যান্ড তোমার চৌক, অর্থাৎ আমাদের উদাহরণস্বরূপ বলতে পারি যারা নগর নিয়ে পরিকল্পনা করে, আরবান প্ল্যানার্স নগর পরিকল্পনাবিদরা, আর ইনক্রিজিংলি তারা দ্রুত গতিতে বা দিন দিন বৃদ্ধি করছে। কি বৃদ্ধি করছে? অ্যাডপ্টিং সাস্টেনেবল প্র্যাকটিসেস। অ্যাডপ্টিং তারা গ্রহণ করছে সাস্টেনেবল প্র্যাকটিসেস মানে হচ্ছে তোমার স্থায়ী যে নিয়মগুলা, অর্থাৎ একটা শহর বা নগরকে দীর্ঘদিন স্থায়ী করার জন্য যে যে নিয়ম নীতি বা যে যে পলিসি মেকিং করতে হয় তারা সবগুলো করতেছে। সাচ অ্যাজ ফর অর্থাৎ উদাহরণস্বরূপ গ্রিন বিল্ডিংস, অর্থাৎ সবুজ আবাসন, সবুজ ভবন কি? অর্থাৎ বিল্ডিংসকে এর উপরে বা যে কোনোভাবে বিল্ডিংস এর আশেপাশে তোমার গাছপালা রোপণ করার মতো অবস্থা করা, সেটাকে গ্রিন বিল্ডিংস বলা হচ্ছে। রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেশন অর্থাৎ তোমার পুনর্বিকিরণযোগ্য, রিনিউয়েবল মানে হচ্ছে পুনরায় ব্যবহারযোগ্য বা পুনর্বিকিরণযোগ্য, এনার্জি ইন্টিগ্রেশন পুনরায় ব্যবহার করা যায় এরকম শক্তির একত্রকরণ, ইন্টিগ্রেশন মানে হচ্ছে একত্রকরণ, অ্যান্ড এফিশিয়েন্ট পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম। এফিশিয়েন্ট হচ্ছে দক্ষ, পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম হচ্ছে তোমার গণপরিবহন ব্যবস্থা, দক্ষ গণপরিবহন ব্যবস্থা তারা অ্যাডপ্ট করতেছে। টু মিটিগেট মানে কি করা? তোমার কমিয়ে ফেলা, একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। টু মিটিগেট কমিয়ে ফেলতে দিস ইফেক্টস, এই যে তোমার অনেক বেশি আরবানাইজেশনের কারণে যে ইফেক্টস গুলো হচ্ছে এগুলাকে কমিয়ে ফেলার জন্য তারা এই তোমার ইনিশিয়েটিভস আর মেজার্স গুলো নিচ্ছে। সেগুলো কি? তারা গ্রিন বিল্ডিংস করতেছে, তারপর রিনিউয়েবল এনার্জি সোর্সের ইন্টিগ্রেশন করতেছে, এফিশিয়েন্ট পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমকে তারা দক্ষ করতেছে। কি করার জন্য? টু মিটিগেট দিস ইফেক্টস প্রভাবগুলোকে মিটিগেট করার জন্য, কমিয়ে ফেলার জন্য। দেন সোশ্যাল পলিসিস অর্থাৎ সামাজিক রীতিনীতিগুলা এইমড এট, এগুলোর লক্ষ্য হচ্ছে অ্যাফোর্ডেবল হাউজিং। অ্যাফোর্ডেবল হচ্ছে তোমার কি? সাশ্রয়ী। অ্যাফোর্ডেবল মানে কি? সাশ্রয়ী আবাসন, অ্যাফোর্ডেবল হাউজিং, সাশ্রয়ী আবাসন, এডুকেশন শিক্ষা, অ্যান্ড হেলথ কেয়ার এবং স্বাস্থ্যসেবা আর অলসো এসেনশিয়াল ফর, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অপরিহার্য, এসেনশিয়াল ফর ইকুইটেবল আরবান ডেভেলপমেন্ট, অর্থাৎ তোমার ইকুইটেবল আরবান ডেভেলপমেন্ট এর জন্য সমতা বা তোমার যথাযথ নগর উন্নয়নের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারা কি করতেছে? অ্যাফোর্ডেবল হাউজিং করতেছে, সাশ্রয়ী আবাসন, এডুকেশন শিক্ষা অ্যান্ড হেলথ কেয়ার এবং স্বাস্থ্যসেবার প্রতি জোর দিচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যালেন্স বিটুইন ইকোনমিক গ্রোথ, আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পেরে, দ্য ব্যালেন্স অর্থাৎ বুঝতে পারা, কি বুঝতে পারা? ভারসাম্য। কিসের ভারসাম্য? বিটুইন ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রবৃদ্ধি এন্ড এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল সাস্টেইনেবিলিটি, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আন্ডারস্ট্যান্ডিং ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য বুঝতে পারা, কার মধ্যে? বিটুইন ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রবৃদ্ধি এন্ড সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, অর্থনৈতিক প্রবৃদ্ধিও হতে হবে, তারই সাথে সামাজিক এবং পরিবেশের স্থায়িত্ব থাকতে হবে। দুটার মধ্যে একটা ভারসাম্য, এইটা বুঝতে পারা ইজ ক্রিটিক্যাল, এটা জরুরি, গুরুত্বপূর্ণ, জটিল, ফর শেপিং দ্য সিটিজ, শহরগুলোকে রূপদান করার জন্য, নতুনভাবে অবয়ব দেওয়ার জন্য, অফ দ্য ফিউচার, ভবিষ্যতে। আমি পুরো প্যাসেজটা পড়লাম। পুরো প্যাসেজে বলা হচ্ছে
এই যে তোমার শহর নগরায়ন নিয়ে কথা বলা হয়েছে। নগরের মূল কনসেপ্ট হচ্ছে এই প্যাসেজের নগরায়ন করতে গিয়ে বেশি নগরায়ন করে ফেললে আবার ক্ষতি হয়ে যাচ্ছে, যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, আবার কম করলেও প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ দিন দিন শহরের প্রতি মানুষের তোমার কি বাড়তেছে, শহরের প্রতি মানুষের আগমন বাড়তেছে, অ্যাকোমোডেট করার জন্য তোমার যথেষ্ট জায়গা লাগবে। সবকিছু মিলাই এটা দুটার মধ্যে ব্যালেন্স করতে হবে। যখন তুমি বেশি নগরায়ন হয়ে যাচ্ছে, আবার তোমার পরিবেশের অবক্ষয় হচ্ছে, তোমার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, দুটার মধ্যে ব্যালেন্স করতে হবে। এটা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা কোশ্চেনে যাব। কোশ্চেন 31 দেখো, which of the following best represent the main argument of the passage? এই প্যাসেজের মেইন আর্গুমেন্ট কি? মূল কথা। মেইন আর্গুমেন্ট কি? মূল কথা। প্যাসেজের মূল কথা কিছু দেখো, আরবানাইজেশন ইজ এন্টায়ারলি হার্মফুল। প্যাসেজে কি এটাই বলছে যে তোমার নগরায়ন এন্টায়ারলি সম্পূর্ণভাবে ক্ষতিকর? না, বলে নাই তো। নগরায়ন অর্থাৎ এবং পরিবেশ এর সাস্টেইনেবিলিটি দুটার মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে, এটাই বলা হয়েছে মেইন কথা। যে এটা যে বলে না যে আরবানাইজেশন করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম কিছু বলা হয় নাই। এটার মানে এটাই বলা হচ্ছে, সেটা হচ্ছে না আরবানাইজেশন ইজ বেনিফিশিয়াল অনলি ফর টেকনোলজি সেক্টরস, এটাও তো না। প্যাসেজে কি এমন কোনো ইনফরমেশন ছিল যেখানে বলা হয়েছে তোমার নগরায়ন হচ্ছে শুধুমাত্র উপকারী কার জন্য? টেকনোলজি সেক্টরস। না, টেকনোলজির জন্য উপকারী, বাট শুধুমাত্র না, এটা পরিবেশের জন্য উপকারী, দেশের জন্য উপকারী, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উপকারী। সো এটা যাচ্ছে না। দেন আমি যে নাম্বার দেখি, রুরাল এরিয়াস অর্থাৎ গ্রামীণ অঞ্চলগুলা আর সুপেরিয়র টু আরবান এরিয়াস, জীবনেও না। এটা কখনো বলা হয় না। প্যাসেজে এমন কোনো কথা ছিল না যে গ্রাম থেকে শহর, হ্যাঁ, শহর গ্রাম বেশি উপরে এগিয়ে শহর পিছিয়ে, এরকম কোনো কথা ছিল না। সো আমার অ্যান্সার সি নাম্বারটা হবে। দেখো আমাদের প্যাসেজে বলা হয়েছে আরবানাইজেশন, নগরায়ন হ্যাজ বেনিফিটস, নগরায়ন বা নগরের বৃদ্ধি পাওয়ার সুবিধা আছে, বাট কিন্তু রিকোয়ার্স প্রয়োজন সাস্টেইনেবল অ্যান্ড ইকুইটেবল প্ল্যানিং। নগরায়নটা জরুরি একটা দেশের জন্য, তবে ভারসাম্য করতে হবে কিসে? সাস্টেইনেবল অ্যান্ড ইকুইটেবল প্ল্যানিং, যেটা তোমার পরিবেশ এবং সমাজের স্থায়িত্ব বাড়াবে এবং সমতা তৈরি করবে, ভারসাম্য হবে। সো এটাই হবে আমার আনসার। আমার প্যাসেজেই এটাই মূলত বলতে যাচ্ছে, নগরায়নও প্রয়োজন এবং তার সাথে সাথে পরিবেশের অবক্ষয় হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, দুটার মধ্যে ভারসাম্য করতে হবে। আমার কোশ্চেন অ্যান্সার হবে সি নাম্বারটা। কোশ্চেন নাম্বার 32 দেখো, হাউ ডাজ দ্য প্যাসেজ সাজেস্ট আরবান প্ল্যানার্স, হাউ ডাজ কিভাবে দ্য প্যাসেজ, আমরা এই প্যাসেজটি সাজেস্ট পরামর্শ দেয় আরবান প্ল্যানার্স কাদেরকে? নগর পরিকল্পনাবিদদেরকে, ক্যান ব্যালেন্স তারা ভারসাম্য করতে পারে গ্রোথ অ্যান্ড সাস্টেনেবিলিটি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক বা পরিবেশের স্থায়িত্ব, দুটার মধ্যে ভারসাম্য কিভাবে করতে পারে। দেখো তো এখানে তো বলা হয়েছে দুটার মধ্যে একটা ভারসাম্য করতে পারে, তারা ভারসাম্য কিভাবে করতে পারে? দেখো, বাই লিমিটিং পপুলেশন মাইগ্রেশন টু সিটিজ। না, নগরায়ন এবং তোমার পরিবেশের ভারসাম্য রক্ষা কিভাবে হবে? প্রথমটা বলা হচ্ছে বাই লিমিটিং, লিমিট করে দিয়ে, সীমাবদ্ধ করে দিয়ে পপুলেশন, জনসংখ্যাকে, মাইগ্রেশন টু সিটিজ, যেই জনসংখ্যাগুলো শহরের দিকে ধাবিত হচ্ছে তাদেরকে লিমিট করে দেওয়া, এর বেশি আসা যাবে না, এর থেকে এই সংখ্যার মধ্যে শহরে মানুষ থাকতে হবে, এরকম কোনো কথা তো আমাদের প্যাসেজে বলা ছিল না। সো এটা হচ্ছে না, অ্যাকচুয়ালি বলা না থাকলে এটা কিন্তু লজিক্যাল না। শহরের দিকে মানুষের কম আসাটা তুমি বন্ধ করতে পারো না। বি নাম্বার, বাই আমি একটু পরে আসতেছি এটাতে। সিনেমা দেখো, বাই ব্যানিং কালচারাল অ্যাক্টিভিটিস। কালচারাল অ্যাক্টিভিটিস নিয়ে কোনো কথাই বলা ছিল না আমার প্যাসেজে, যে তাও দেখো এটা যদি ইলজিক্যাল বলছে, কালচারাল অ্যাক্টিভিটিসকে কি করে ব্যান করে, নিষিদ্ধ করে দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়। ইজ ইট পসিবল? নো। সো অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা, সি নাম্বারটা বাদ যাবে। বাই ফোকাসিং অনলি অন ইকোনমিক ইনসেন্টিভস, এটা তো মোটেও যায় না। অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে যখন তুমি শুধুমাত্র ইকোনমিক ইনসেন্টিভসে কি করবা? ফোকাস অন করবা, কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা হবে না। সো দুটাইয়ের মধ্যেই ভারসাম্য রক্ষা হবে তখনই বি নাম্বারটা যখন গ্রহণ করা হবে। কিভাবে? বাই ইন্টিগ্রেটিং, একত্র করে, গ্রিন বিল্ডিংস, সবুজ ভবন, রিনিউয়েবল এনার্জি, পুনর্বিকিরণকরণ বা পুনরায় ব্যবহারযোগ্য তোমার শক্তির উৎসগুলো, অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট এবং গণপরিবহন ব্যবস্থাকে। আমার অ্যান্সার এই বি নাম্বারটা হবে। বাই দ্য ওয়ে এটা কিন্তু সরাসরি প্যাসেজে উল্লেখ করা ছিল। পরের কোশ্চেনে দেখি আমরা, কোশ্চেন 33 দেখো, দ্য ফ্রেজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যালেন্স ইমপ্লাইজ দ্যাট, দ্য ফ্রেজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যালেন্স, এটা দ্বারা কি বোঝানো হয়েছে?
আমাদের প্যাসেজে বলা হয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যালেন্স, এটা কি বোঝানো হয়েছে? ব্যালেন্স কিসের ব্যালেন্স? অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি তারই সাথে সমাজ এবং পরিবেশের ভারসাম্য, যেটার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, ভারসাম্য করতে হবে, এটাই হচ্ছে ব্যালেন্স বুঝতে পারা, ভারসাম্য বুঝতে পারা। দেখো আমরা অপশন দিকে তাকাই, দেয়ার ইজ আ সিম্পল সলিউশন টু আরবানাইজেশন চ্যালেঞ্জ। অর্থাৎ এই আন্ডারস্ট্যান্ড করতে হবে, এখানে বলা হয়েছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তোমার পরিবেশ এবং সমাজের যে স্থায়িত্ব দুটার মধ্যে ভারসাম্য করাটা ক্রিটিক্যাল ফর এভাবে বলা হয়েছিল কিন্তু প্যাসেজে। এটা খুব জটিল, এটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ, অপরিহার্য এবং এটা জটিল। এখন বলা হচ্ছে দেয়ার ইজ আ সিম্পল সলিউশন, এটা খুব সহজ সরল কি আছে উত্তর আছে বা সলিউশন আছে টু আরবানাইজেশন চ্যালেঞ্জ। না, খুব সিম্পল না। আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যালেন্স বলছে এটা ক্রিটিক্যাল, এটা জটিল এবং এটা তোমার কি গুরুত্বপূর্ণ। বলছে পলিসি মেকার্স মাস্ট ওয়ে, আমি একটু পরে আসছি। সি নাম্বার দেখো, এনভায়রনমেন্টাল কনসার্নস আর ইররেলিভেন্ট। না, এটা তো বলা হয় নাই। এনভায়রনমেন্টাল কনসার্নস আর ইররেলিভেন্ট, আন্ডারস্ট্যান্ডিং ব্যালেন্স মানে কি এটাই বোঝানো হচ্ছে? না, বলা হচ্ছে পরিবেশের যে সমস্যাগুলা, হুমকিগুলা, এগুলা অপ্রাসঙ্গিক। না, এরকমটা বলা হয় না প্যাসেজে। দেন আরবান প্ল্যানিং ইজ আননেসেসারি, নগরায়নের যে তোমার পরিকল্পনাগুলো এগুলো অপ্রয়োজনীয়, এটা তো যাচ্ছে না মোটেও। সো আমার আনসার হবে বি নাম্বারটা। আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যালেন্স হচ্ছে তোমার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশের অবক্ষয় রোধ করা, দুইটার মধ্যে এটা কি করা? ভারসাম্য করা। এটার মানে হচ্ছে পলিসি মেকার্স যারা পলিসি মেকিং করে মাস্ট ওয়ে, তাদেরকে কি করতে হবে? বিবেচনা করতে হবে। ওয়ে মানে কি করা? বিবেচনা করা। কম্পিটিং প্রায়োরিটিস মানে হচ্ছে তোমার অগ্রাধিকার বা অগ্রাধিকার যেই তোমার প্রায়োরিটিস যেগুলো আছে, কোনগুলোকে তুমি প্রায়োরিটি দেবা? কম্পিটিং টু মেক ইফেক্টিভ ডিসিশন। অর্থাৎ নগরায়ন করতে গিয়ে যাতে পরিবেশের ক্ষতি না হয়, দুটার মধ্যে ভারসাম্য থাকে, এটার ক্ষেত্রে কি করতে হবে? কম্পিটিং প্রায়োরিটিস গুলো কি, অর্থাৎ তোমার যেই কাজগুলার তুমি লিস্ট করবা, যেই কাজগুলো তোমার সাস্টেইনেবিলিটি করবে, ইকোনমিক গ্রোথ করবে, এগুলোর মধ্যে যে কাজগুলো কম্পিটিং প্রায়োরিটি আছে, অর্থাৎ এগুলো অগ্রাধিকারের মধ্যে আছে, সেগুলোকে কি করতে হবে? বিবেচনা করতে হবে। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ব্যালেন্স। এবং এটা কঠিন, এটা গুরুত্বপূর্ণ। আমার অ্যান্সার হবে বি নাম্বারটা। দেন হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন, ইফ আ সিটি ফোকাস সোললি, যদি একটা শহর সোললি মানে এককভাবে, যদি একটা শহর এককভাবে কি করে? ফোকাস করে, মনোযোগ দেয় অন ইকোনমিক গ্রোথ, কোথায়? অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শুধু মনোযোগী হয়, উইদাউট সাস্টেইনেবল প্র্যাকটিসেস, অর্থাৎ পরিবেশের যে ক্ষতি হচ্ছে কি হচ্ছে না এটা ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করতেছে না। একটা শহর শুধুমাত্র নগরায়ন করেই যাচ্ছে, শহরের এক্সপানশন করতেছে, শহরের সম্প্রসারণ করতেছে, কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে কিনা সেদিকে কর্ণপাত করতেছে না। যদি এমনটা হয়, উইচ আউটকাম মোস্ট লাইকলি, কোন পরিণতি হবে? পরিণতি, এই আউটকাম মানে কি? পরিণতি। অর্থাৎ বলছে একটা শহর যদি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি করে, নগরায়ন করে, অর্থাৎ তোমার আরবান এক্সপানশন করে, আরবানাইজেশন করে, এবং তারা যদি পরিবেশের অবক্ষয়ের দিকে তোমার এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির দিকে দৃষ্টিগোচর না করে, তাহলে কোন আউটকাম আসবে? ফলাফল কি হবে? পরিণতি কি হবে? খুব সিম্পল, টেকনোলজিক্যাল স্ট্যাগনেশন। অর্থাৎ এরকমটা করলে কি তোমার প্রযুক্তি থেমে যাবে? না, প্রযুক্তি বৃদ্ধি পাবে, কারণ আরবানাইজেশন হচ্ছে, এটা যাচ্ছে না। এরপর আমরা সি নাম্বার আসি, রিডিউসড আরবান পপুলেশন। অর্থাৎ এরকম করলে তোমার শহরের মানুষজন কমে যাবে? না, শহরের প্রতি মানুষ আরো ধাবিত হবে, কারণ আরবানাইজেশন হচ্ছে, এটাও যাচ্ছে না। দেন কমপ্লিট এলিমিনেশন অফ ট্রাফিক কনজেশন। হ্যাঁ, এটা কমপ্লিট এলিমিনেশন হবে না, যে তুমি যতই নগরায়ন করো তত মানুষ আসবে, তত বেশি যানজট বাড়বে। সো কমপ্লিট এলিমিনেশন অফ ট্রাফিক কনজেশন, যানজটের একদম চিরতরের সমস্যা সমাধান হয়ে যাবে না, এটা হচ্ছে না। আমার অ্যান্সার হবে বি নাম্বারটা, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি। আমার অ্যান্সার এটাই হবে। অর্থাৎ একটা শহর যদি শুধু নগরায়নের দিকে মনোযোগী হয়, যে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা না দেখে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হবে, পরিবেশের অবক্ষয় হবে, অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক অসমতা সৃষ্টি হবে। এটা প্যাসেজেই বলা ছিল, বি নাম্বার অ্যান্সার। So, last question, which of the following would be a secondary effect of losing green spaces in urban areas? Which of the following, নিচের কোনটি would be, হতে পারে, a secondary effect, দ্বিতীয়তম বা পরের ধাপের প্রভাব, কিসের? of losing green spaces,
অর্থাৎ যে শহরে যে তোমার সবুজ জায়গা কমে যাচ্ছে, আমরা দিন দিন হারিয়ে ফেলতেছি, এটার দ্বিতীয় ইফেক্ট কি, প্রভাব কি ইন আরবান এরিয়াস? শহরে যে দিন দিন সবুজ তোমার বিল ঝিল, সবুজ তোমার কি বলে পার্ক বলো বা সবুজ কোনো পাহাড় কমে যাচ্ছে, এটার দ্বিতীয় ইফেক্ট কি হতে পারে? রিডিউসড এয়ার কোয়ালিটি, বাতাসের বা বায়ুর তোমার গুণগত মান কমে যাবে। আমরা পড়ে আসতেছি এটাতে ডিক্রিসড কালচারাল এক্সচেঞ্জ, শহরের সবুজ স্থান কমে যাওয়ার সাথে কালচারাল এক্সচেঞ্জের কমে যাওয়ার বা সাংস্কৃতিক বিনিময় কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই। ইনক্রিসড বৃদ্ধি পাবে টেকনোলজিক্যাল ইনোভেশন, মোটেও না। সবুজ স্থান কমে গেলে টেকনোলজি অনেক গুণ বা অনেক নতুন নতুন টেকনোলজি আসবে না, না হবে না। যে নাম্বারটাও বাদ যাচ্ছে দেখো, গ্রেটার অ্যাক্সেস টু এডুকেশন, যত শহর থেকে যত সবুজ স্থান কমে যাবে তত বেশি শিক্ষার উন্নত হবে। নো, মোটেও যায় না। সো অ্যান্সার হবে এ নাম্বারটা, রিডিউসড এয়ার কোয়ালিটি। শহর থেকে যত সবুজ গাছপালা, সবুজ তোমার বিল ঝিল, সবুজ পাহাড় কমে যাবে তত বাতাসের গুণগত মান কমতে থাকবে। আমার অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা। সো আজকের ক্লাসটা এইটুকু পর্যন্ত ছিল। আমরা চেষ্টা করেছি, বেসিক্যালি আমি চেষ্টা করেছি তোমাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের অনুষ্ঠিত হওয়া সি ইউনিটের অর্থাৎ বিবিএ ভর্তি পরীক্ষার প্রতিটা কোশ্চেন এক্সপ্লেনেশন সহ তোমাদের কাছে তুলে ধরার জন্য। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবা, এবং তোমরা পরীক্ষা যদি খারাপও হয় এটার সাথে মিলিয়ে দেখবা। খারাপও হলে মন খারাপ করার কিছু নেই, প্রিপেয়ার ফর দ্য নেক্সট স্টেপ। সো এখানে মন ভেঙে যাওয়ার কিছু নেই। আর হচ্ছে রেজাল্টের জন্য ওয়েট করো, আর নতুন যে পরবর্তী যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য প্রিপেয়ার্ড হও। সো সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।